ভাবি, তুমি সত্যি করে বলো, রহিম তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ জায়ান, তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আমি ভাবতেও পারিনি রহিমের এরকম নোংরা উদ্দেশ্য আছে। ঠিক আছে ভাবি, তোমাকে চিন্তা করতে হবে না। আমি ওই শালা রহিমকে দেখে নেব। তুই রহিমকে কিছু বলবি না। আমার তো এই মহিলাকে সন্দেহ হচ্ছে। এই কি আদেও সত্যি কথা বলছে? বিশ্বাস করুন আম্মু, আমি কেন মিথ্যা কথা বলতে যাব? আপনার বড় ছেলে আমাকে ফেলে রেখে কোথায় চলে গেছে তার কোনো খোঁজ খবর নেই, আর আপনারা আমাকে দেখার জায়গায় আমার ক্ষতি করার চেষ্টা করছেন। তুমি যে কত বড় মিথ্যাবাদী আমার চেয়ে ভালো তা কেউ জানে না, তাই আমার সন্দেহ হচ্ছে তোমাকে। আম্মু, তুমি চুপ করো। শুধু শুধু ভাবিকে দোষারোপ করো না। রহিম নিশ্চয়ই কিছু বলেছে, তাই ভাবি এই কথা বলছে। জায়ান চৌধুরী এই গল্পের নায়ক। তার বয়স এখন ২৬ বছর। সেই বছর ইঞ্জিনিয়ার কলেজ থেকে পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছেন। নিজে একটা কোম্পানি খুলেছে। জায়ান চৌধুরী ২ ভাই ১ বোন। জাহিদ চৌধুরী বড় আর জায়ান ছোট। একমাত্র ছোট বোন ঝর্ণা সে কলেজে পড়তেছে। আব্বু কিছুদিন আগে মারা গেছে। ওদের আর্থিক অবস্থা এমনিতেই ভালো, তাই কখনো কোনো সমস্যা হয়নি। ওদের আব্বু মারা যাবার পর জাহিদ চৌধুরীর সংসারের হাল ধরেছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর জাহিদ চৌধুরী বাসায় কাউকে কিছু না জানিয়ে চলে যায়। এই কারণে সালমা বেগম মামুনিকে সহ্য করতে পারে না। তার মনে হয় তার বড় ছেলে বাসা থেকে চলে যাওয়ার কারণ তার বৌমা মামুনি বেগম। জাহিদ চৌধুরী বিয়ের ২ মাসের মাথায় নতুন বউকে ছেড়ে কোথায় চলে গেছে তার খবর কেউ জানে না। খুব চতুর মহিলা মামনি বেগম। আর জায়ান তার ভাবিকে খুব ভালোবাসে আর বিশ্বাস করে, কিন্তু ভাবির মধ্যে সবসময় একটা উদ্দেশ্য কাজ করে। সে জায়ানকে সুস্থ স্বাভাবিক জীবনে দেখতে চায় না। সে তার মনে সর্বদা বিষ ঢালে আর তাকে কুপথে চালনা করে, যেটা জায়ানের মা সালমা বেগম সহ্য করতে পারে না। আর জায়ান খুব মেধাবী ছেলে। সালমা বেগম চায় জায়ান একটা ভদ্র মানুষ হোক, সমাজের সামনে অন্তত ভালো একটা রূপ মানুষ দেখুক। কিন্তু তার বড় বৌমা সবসময় তাতে বাধা দেয়, যার ফলে সালমা বেগম সাথে বৌমা মামুনি বেগমের লড়াই চলতে থাকে। আম্মু, আজকে আমি আব্বুকে খাবার দিতে যাব। ভাইয়ের শরীর ভালো নয়, ও আজ স্কুলে যাবে না। তুই আজ কলেজ যাবি না? না, কিন্তু কেন? সামনের সপ্তাহে থেকে পরীক্ষা, ক্লাস ভালো হচ্ছে না, সেই জন্য যাব না, বাসায় পড়বো। দাঁড়া, তাড়াতাড়ি রান্নাটা করে নে। তোর ভাই ঘুম থেকে উঠেছে? ভাইয়ের শরীরটা ভালো নয়, এখনো ঘুমাচ্ছে। তোর আব্বু বলছিল এই কোম্পানির মালিক নাকি খুব ভালো, নতুন জব পেয়েছে। কোম্পানির মালিক খুব ভালো ব্যবহার করে প্রতিটা কর্মচারীর সাথে। কি জানি আম্মু, আব্বু বলছিল আগের কোম্পানির মালিক ভালো ছিল না। আগের কোম্পানিতে অনেকক্ষণ ডিউটি দিতে হতো, কিন্তু এখানে মাত্র ৮ ঘন্টা, অথচ বেতন সমান সমান। আগের কোম্পানিতে ছুটি নিলে মাইনে কেটে নিত, কিন্তু এই কোম্পানি মাসে এক্সট্রা 4টে ছুটি দেয়। আম্মু, তুমি ততক্ষণ রেডি করো, আমি একটু বেলা আপুদের বাসায় ঘুরে আসি। না, বেলাদের বাসায় তোকে যেতে হবে না, বরং আমি রান্না করছি, তুই সবজিগুলো কেটে দে, আমি তোর ভাইকে ঘুম থেকে তুলি। জানো আম্মু, আজকে বেলা আপুকে দেখতে আসবে। সেই জন্য তো তোকে বারণ করছি। গেলে কি হবে? কিচ্ছু হবে না, কারো বাসায় দেখতে এলে সেখানে না যাওয়াই ভালো। তুই তো বড় হয়েছিস, এগুলো বুঝতে পারিস না? কেন, বেলা আপু শ্বশুরের বাসায় লোকেরা বুঝি তোমার মেয়েকে পছন্দ করে নেবে? না করার কি আছে? তোকে দেখতে শুনতে ভালো, যে কেউ লোক তোকে পছন্দ করতে পারে। সেই জন্য তোর জন্য আমার খুব চিন্তা হয়। গরিব ঘরে এত রূপ নিয়ে কেউ জন্মায়? তোর আব্বুর কি আছে বল? শুধু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ওই টাকাতে কি আর হবে? তারপর ভাড়া, বাসায় থাকি, এত খরচ, ওই সামান্য বেতনে চলাতে হয়। আম্মু, তুমি চিন্তা করো না, আমি পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব। আমি যখন চাকরি করব, আব্বুকে চাকরি করতে দেব না। আর তো মাত্র 2 বছর, অনার্সটা কমপ্লিট করে ফেলি, তারপরে যে কোনো একটা জব পেয়ে যাব। না না, তোকে চাকরি করতে হবে না, ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিব।
তোর মামা বলেছিল একটা ভালো ছেলে আছে, শুধু তোর আব্বুর মত নেই এত তাড়াতাড়ি তোকে বিয়ে দেওয়ার, সেই জন্য বিষয়টা চাপা পড়ে গেছে। এত তাড়াতাড়ি কে বিয়ে করবে? আগে নিজের পায়ে দাঁড়াই, স্বাবলম্বী হই, তারপরে ভেবে দেখব। এখনই সব ঝামেলায় আমি যাব না। অর্পিতা হলো এই গল্পের নায়িকা। তার বয়স এখন 18 বছর। সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার ছোট ভাই আছে, তার নাম রাজু। অর্পিতা তার আব্বুর খুব আদরের মেয়ে। এরপর কথা শেষ হয়ে গেল অর্পিতা আর তার আব্বুর জন্য খাবার নিয়ে দিতে যায়। তাদের বাসা থেকে কোম্পানির দূরত্ব বেশি দূর নয়। অর্পিতার আব্বু সকালে চলে যায়। তারপর অর্পিতার ভাই রাজু যখন স্কুলে যায় তার বাবার জন্য ভাত নিয়ে যায়। রাজু এবছর ক্লাস 7-এ পড়তেছে। তার স্কুল আর তার আব্বুর কোম্পানি পাশাপাশি হওয়ায় রাজু স্কুলে টিফিনের সময় বাসা থেকে তার আব্বুর জন্য টিফিন নিয়ে আসে। তার আব্বুকে খাবার দিয়ে স্কুলে যায়। কিন্তু রাজুর শরীর খারাপের জন্য আজকে অর্পিতা তার আব্বুকে খাবার দিতে এসেছে। গেট খুলে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে তার আব্বুর কথা। গার্ড তাকে বলে এখনো লাঞ্চের সময় হয়নি, দুপুর 2টোর সময় লাঞ্চ হবে। অর্পিতাকে অপেক্ষা করতে বলে। গার্ডের কথা মতো অর্পিতা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কোম্পানির ম্যানেজার এলে অর্পিতা জিজ্ঞাসা করে। অর্পিতা একটু অন্যমনস্ক ছিল, তাই সে ম্যানেজারের কথা শুনতে পায় না। ম্যানেজার পুনরায় তাকে জিজ্ঞাসা করে। অর্পিতা বলে, আমার আব্বুকে খাবার দিতে এসেছি। তোমার আপুর নাম কি? মনসুর আলী, উনি এই কোম্পানিতে কাজ করে। তা কতদিন ঢুকেছে? আজকে নিয়ে 23 দিন কাজ করছে। ও নতুন কাজে ঢুকেছে বুঝি? হ্যাঁ, এই কোম্পানিতে নতুন। ঠিক আছে, এখনই লাঞ্চের টিফিন দেওয়া হবে, তুমি বসো। দেখতে দেখতে লাঞ্চ টাইম শেষ হয়ে যায়। অর্পিতা দেখতে পায় তার আব্বু আসছে। মেয়েকে দেখতে পেয়ে মনসুর আলী জিজ্ঞাসা করে, আজকে তুই এসেছিস, ভাই আসেনি? ভাইয়ের শরীরটা ভালো নয়, ও তো স্কুলে যায়নি, তাই আমি এসেছি। মনসুর আলী খেতে বসেছে। পাশে তার মেয়ে অর্পিতা। সেটা খেয়াল করে ম্যানেজার বলল। মেয়ে বুঝি আবুকে খুব ভালোবাসে? শামসুরের কথা শুনে মনসুর আলী একটু হাসলো, তারপর বলল, হ্যাঁ স্যার, ওই আর কি। তা তোমার মেয়ের নাম কি, কিসে পড়ে? শামসুরের কথা শুনে অর্পিতা বলল, আমার নাম অর্পিতা, আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ও আচ্ছা, তা পড়াশোনার সাথে সাথে কিছু কাজ করার ইচ্ছে আছে? বলছি পার্ট টাইম কোনো জব? শামসুর কথা শুনে অর্পিতা বলল, হ্যাঁ স্যার, ইচ্ছা আছে। তাহলে তুমি আজকে বিকেলে 4টের সময় আমার সাথে দেখা করবা। অর্পিতার কথা শুনে তার আব্বু মনসুর আলী অর্পিতাকে বকতে লাগলো আর বলল, তোকে এখন কোনো কাজ করতে হবে না, আগে তুই তোর পড়াশোনা শেষ কর, আমি তো আছি নাকি? তা মেয়ে যদি পড়াশোনার সাথে সাথে পার্ট টাইম কোনো জব করে সমস্যা কোথায়? সমস্যা আছে স্যার, তাই বলছি ওর আম্মু জানলে বকাবকি করবে, তাই ও এখন কোনো কাজ করবে না। শামসুর লোকটা ভালো নয় সেটা মনসুর আলী কাজে যোগ দেওয়ার সাথে সাথে জানতে পেরেছে, তাই সে মেয়েকে সাবধান করছে। জানিস কালকে আজকে আমাদের কোম্পানিতে একটা পরী এসেছিল। পড়ি। হ্যাঁ পরী, খুবই সুন্দর দেখতে একটা মেয়ে। তার আব্বু আমাদের কোম্পানিতে কাজ করে। এই মেয়েটাকে যেভাবেই হোক আমাদের খাঁচায় বন্দি করতে হবে। তাই বুঝি? তাহলে মেয়েটাকে তো একবার দেখতে হচ্ছে। মেয়েটা আজকে ওর আব্বুকে খাবার দিতে এসেছিল। তাহলে আমরা কাজে নেমে পড়ি, অনেক দিন ধরে উপোস আছি, আর পাচ্ছি না ভাই, কিছু একটা ব্যবস্থা করো। সে এবার বলতে এই পরীটাকে। কি ব্যাপার, শামসুর ভাই কি পরিটরি নিয়ে আলোচনা করছেন? না মানে সেরকম নয়, আসলে খালাকে বলেছিলাম আমাদের কোম্পানিতে নতুন এমপ্লয়ি কাজ করছে, তার নাম মনসুর আলী, তার এক সুন্দরী মেয়ে আছে। তার কর্মচারী সুন্দরী মেয়ে আছে তো কি হয়েছে? না কিছু হয়নি, এমনি বলছিলাম। এই কোম্পানিতে কর্মচারীরা কাজ করে, পরিশ্রম করে, তারা প্রত্যেকেই আমার নিজেদের লোক, তাই আমি আপনাদের বারণ করছি তার ফ্যামিলির কোনো মেম্বারের প্রতি যেন খারাপ নজর দেয়া না হয়। এতে যদি কোম্পানির ক্ষতি হয়, আমার থেকে খারাপ কেউ হবে না। জায়ান জানতো শামসুর ভালো নয়, সে নিশ্চয় মেয়েটাকে নিয়ে আলোচনা করছে, তাই জায়ান বুঝতে পেরে তাকে সতর্ক করে দিল। এদিকে মামুনি বেগম জায়ানকে উত্তেজিত করে তুলল। জায়ান, তুমি তো জানো তোমার ভাইয়া চলে যাবার পর দিনগুলো কেমন কেটেছে। আমি ভালো নেই, আমি ভালো থাকতে চাই, তাই তুমি আমাকে সাহায্য করো। তুমি বলো না ভাবি, তোমার কিসের দুঃখ?
তোমার জন্য আমি জীবন দিয়ে দিব। জায়ান চৌধুরী ও মামুনি বেগমের কথা শুনে জায়ানের মা সালমা বেগম বলল, জায়ান এই শয়তান মহিলার কথা শুনবে না। ও এই সংসারে ভালো চায় না। আম্মুর কথাগুলো শুনে জায়ান তার আম্মুর দিকে তাকালো। তারপর আম্মুর কাছে এসে তার পায়ের কাছে বসে আম্মুকে বলল, আম্মু, তুমি সবসময় ভাবির সাথে খারাপ ব্যবহার করো কেন? এরকম করো আম্মু, তুমি জানো তো ভাবির কত কষ্ট। ভাইয়া বিয়ে করে 2 মাসের মাথায় ভাবিকে ছেড়ে চলে গেছে। কই ভাবি তো আমাদের ছেড়ে যায়নি, সে তো কষ্ট করে আমাদের বাসায় পড়ে আছে। তুমি একটু বোঝার চেষ্টা করো আম্মু, ভাবি খুব ভালো মেয়ে, তুমি ওকে বৌমা না ভেবে নিজের মেয়ে ভাবতে পারো না? ছেলের কথা শুনে সালমা বেগম রেগে যায় আর বলে, জায়ান, বুঝতে পারছি না, ওর ভালো মেয়ে নয়, ও ষড়যন্ত্রকারী। শুধু তোর চোখের পটি পড়ে আছে, তাই তুই বুঝতে পারছিস না। ও আমাদের সংসারটা শেষ করতে এসেছে। ও ভালো মেয়ে নয়, তুই বিশ্বাস কর। আম্মু, তুমি তো আমার ভালো আম্মু, পৃথিবীর বেস্ট আম্মু, তাই তোমাকে তো কিছু বোঝাতে হবে না। তুমি একটু ভাবিকে মানিয়ে নাও। কথা বলে জায়ানের ফোন বাজায়। সে ফোন রিসিভ করতে রুমে চলে যায় আর সাথে সাথে মামনি বেগম শাশুড়ি সালমা বেগমের উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে, এবার যদি তুমি কিছু বলো তোমার কি অবস্থা করি দেখবে। বুড়িকে একবার পানিতে ছুঁড়ে ফেলে দিব, কেউ জানতেও পারবে না, তাই মুখ বন্ধ করে রাখো। হ্যালো, রহিমকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ স্যার, পেয়েছি। ঠিক আছে, ওকে আমাদের ডেরায় নিয়ে আয়। তারপর আমি দেখছি, আমি 5 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছি। আর কোনো কথা না বলেই জায়ান খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। মামনি বেগমকে রহিম কোনো খারাপ কথা বলেনি, সে নিজেই গল্প তৈরি করেছে, কারণ মামনি বেগমের সত্যিটা রহিম জেনে গেছে। সে তাদের দলের একজন সদস্য। মামনি বেগম খুব চালাক মহিলা। সে জানে জায়ান সত্যিটা জেনে গেলে তার বিপদ অনিবার্য, তাহলে তার ইচ্ছা পূরণ করতে সে পারবে না। জায়ান রেগে চলে যাচ্ছে দেখে সালমা বেগম ছেলেকে ডেকে, কিন্তু জায়ান তার কোনো কথা শোনে না। সে রেগে বেরিয়ে যায়। সালমা বেগম মামনি বেগমকে উদ্দেশ্য করে বলে, এই ডাইনির জন্য আজকে যদি কোনো অঘটন ঘটে তোকে আমি ছাড়ব না। আমি জায়ানকে আর কোনো ভুল করতে দেব না। আমি ওর আম্মু, ওকে আমি ফিরিয়ে আনবো। তোর যদি ক্ষমতা থাকে তুই ওকে আটকা। কিছুক্ষণের মধ্যে জায়ান সেখানে পৌঁছে যায়। ততক্ষণে জায়ানের লোকজন রাহিমকে আটকে রেখে দিয়েছিল। জায়ান সেখানে গিয়ে রাহিমের বুকে লাথি মারে আর বলে, তোকে আমি কতবার বলেছি তুই আমার ভাবির পিছনে লাগা বন্ধ কর। তুই কথা শুনিসনি। তোকে আমি বাঁচতে দিতে চাই না। তুই বেঁচে থাকলে অনেক মেয়ের ক্ষতি করে দিবি। আমার পরিবারের সম্মান আমাকে বাঁচাতে হবে। রহিম বাঁচার জন্য সেখান থেকে ছুটে চলে যায় আর জায়ান রহিমের পিছনে পিছনে ছুটতে থাকে। জায়ান তার পকেট থেকে পিস্তল বের করে রাহিমের বুকে গুলি করে। ঠিক সেই সময় অর্পিতা তার বন্ধুর সাথে কলেজ থেকে বাসায় ফিরছিল। রহিম অর্পিতার পায়ের কাছে গিয়ে পড়ে। রহিমের এই অবস্থা দেখে অর্পিতা চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে আর সেই অবস্থায় জায়ানকে উদ্দেশ্য করে বলে, আপনি ওকে মারছেন কেন? জায়ান কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর রহিম অর্পিতার পায়ের কাছে মৃত্যুর কোলে ধরে পড়ে। অর্পিতা ভয়ে কাঁপতে থাকে। তার বন্ধু দিশা তাকে বলে, অর্পিতা, এখান থেকে চল চল, এই ভদ্রলোক মনে হয় মারা গেছে, এরপর পুলিশ আসবে, এসব ঝামেলায় পড়ে লাভ নেই। অর্পিতা কোনো কথা না বলে সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। সেটা খেয়াল করে দিশা অর্পিতার হাত ধরে সেখান থেকে নিয়ে চলে আসে। বাসায় এসে অর্পিতার রাতে খুব জ্বর আসে। সে ভয়ে কাঁপতে থাকে। বারবার সে ভয়ঙ্কর দৃশ্যটা তার চোখের সামনে ভেসে ওঠে। মেয়ের এই অবস্থা দেখে সায়না বেগম স্বামীকে বলে, দেখো না, অর্পিতার খুব জ্বর, সে কাঁপছে। কি করব বলো তো? এত হাতে ডাক্তারকে ফোন করব? কেন হঠাৎ করে জ্বর এলো? কলেজ থেকে বাসায় ফেরার পর থেকে কেমন করছে, আমি বুঝতে পারছি না হঠাৎ করে ওর কি হলো। চলো দেখি। কথাটা বলে মনসুর আলী মেয়ের রুমে গিয়ে দেখে মেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কপালে হাত দিয়ে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে। মনসুর আলী মেয়ের এই অবস্থা দেখে স্ত্রীকে বলে, শাইনা, বাসায় জ্বরের মেডিসিন নেই? না, নেই। সায়না বেগমকে মনসুর আলী বললেন,
তুমি কপালে জলপট্টি দাও, আমি ওষুধের দোকান থেকে মেডিসিন কিনে নিয়ে আসছি। যদি ডাক্তারের চেম্বার খোলা থাকে আমি তাহলে ডাক্তারকে নিয়ে চলে আসব। রাত 11টা বেজে গেছে, এখন চেম্বারে ডাক্তার থাকবে না। আমি আশিককে বলে ওষুধ নিয়ে আসছি, আশিক রাত পর্যন্ত দোকান খোলা রাখে। সেদিন সারা রাত অর্পিতার কপালে ওর আব্বু জলপট্টি দেয়। ওর আব্বু জ্বরে মেডিসিন কিনে নিয়ে আসে, অর্পিতাকে জোর করে কিছু খাইয়ে ওষুধ খাওয়ায়। ভোরের দিকে অর্পিতার জ্বর কমে। সকালবেলা কাজে যাওয়ার আগে জানিস তুই? না, নাম জানি না, না আমি ওনাকে কখনো দেখেছি। তুই তো জায়ান চৌধুরী নাম শুনেছিস, যে তোর স্বপ্নের হিরো, যাকে তুই ভালোবাসিস। হ্যাঁ ভালোবাসি তো। জানিস ভয়ঙ্কর লোকটার নাম জায়ান চৌধুরী। ওর কোম্পানি এখন আমাদের দেশের সবচেয়ে সেরা কোম্পানি। সেই সাথে ও একজন মাফিয়া দলের ডন। অর্পিতা অনেকবার জায়ান চৌধুরীর নাম শুনেছে, ওর সম্পর্কে অনেক কিছু শুনেছে। ও নিজে কোম্পানি খুলেছে, অনেক লোককে চাকরি দিয়েছে, অনেক মানুষের উপকার হবে বলে ও তখন থেকেই জায়ান চৌধুরীকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ও জানতো না ওর আব্বু যে কোম্পানিতে কাজ করে তার মালিকও জায়ান চৌধুরী। তার সবচেয়ে জায়ানকে মাফিয়া গ্রুপ লিডার সেটাও জানতো না। তাই দিশার কথা শুনে অর্পিতা বলল, আমি বিশ্বাস করি না, ও তো খুব ভালো মানুষ, শুনেছি গরিবের অনেক উপকার করে। ওই লোকটা কি করে হতে পারে জায়ান চৌধুরী? আমি জানি ও একজন সিভিল ইঞ্জিনিয়ার। অর্পিতার কথা শুনে দিশা বলল, তুই ওকে কখনো দেখিসনি? মানে ওর ফটোও দেখিসনি? ফটো সেভাবে দেখিনি, কিন্তু ওর সম্বন্ধে অনেক কথা শুনেছি। আর ও তো আমার স্বপ্নের পুরুষ। আমি তো এই রকম গুণী মানুষকেই কামনা করি, কিন্তু ও জায়ান কি করে হতে পারে? দাঁড়া 1 মিনিট, আমি তোকে জায়ান চৌধুরীর ফটো দেখাচ্ছি। ফটো দেখে কি করব? সেদিন যখন ওই ঘটনা ঘটছিল আমি তো চোখ বন্ধ করেছিলাম। কে করেছে আমি দেখিনি, আমি তখন ভয়ে কাঁপছিলাম, আমি তাকাতে পারিনি। আর যাই হোক, ও কখনো জায়ান হতে পারে না। কথাটা বলে অর্পিতা ওখান থেকে চলে যায়। দিশা আর কিছু না বলে ক্লাস শেষ করে যে যার মতো করে বাসায় চলে যায়। এদিকে ম্যানেজার শামসুর মনসুর আলীকে বলে, ভাইয়া মেয়ে বিয়ে দেবে না? দেবো, তবে এখন নয়, আগে পড়াশোনা শেষ করুক, তারপর বিয়ে দেব। কিছুদিন পর এক ঘটনা ঘটল যেটা অর্পিতা ও জায়ান কেউ ভাবতে পারেনি। ম্যানেজার শামসুর অর্পিতাকে বাসায় ফোন করে বলে, হ্যালো, আমি কোম্পানি ম্যানেজার শামসুর বলছিলাম। হ্যাঁ বলুন। তোমার আব্বু যেন কেমন করছে, তুমি এখনই কোম্পানিতে চলে এসো, বাসা কাউকে কিছু বলার দরকার নেই। আবুর কি হয়েছে? সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় শামসুর। অর্পিতা চিন্তা করতে থাকে, আব্বুর শরীর খারাপ, যদি আম্মুকে কিছু বলে আমারও বেশি চিন্তা করবে। তাই সে বাসায় কিছু না বলে রাতের বেলা সেখান থেকে বেরিয়ে পড়ে তার আব্বুর কোম্পানিতে। সিকিউরিটি গার্ডকে বলে সে ভিতরে ঢুকে। তারপর যে নাম্বারে ফোন এসেছিল সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ স্যার, আমি অর্পিতা, আমার আব্বু কোথায়? তুমি পেছনের দিকে চলে এসো, এখানে তোমার আব্বুকে রাখা হয়েছে। এদিকে সেদিন কোম্পানির একটা মিটিং ছিল। মিটিং শেষে সবাই ড্রিঙ্ক করে। জায়ান সেদিন একটু বেশি ড্রিঙ্ক করেছিল। জায়ান নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় অর্পিতা হাঁপাতে হাঁপাতে সেখান দিয়ে যাচ্ছিল। অর্পিতাকে দেখে জায়ান বলল, কে তুমি? এখানে কি চাই? জায়ানের কথায় অর্পিতা আমতা আমতা করে বলে, আমার আব্বু অসুস্থ হয়েছে, তাই আমি এখানে এসেছি। কথাটা বলে অর্পিতা সেখান থেকে চলে যায়। অন্ধকার থাকার জন্য জায়ানকে চিনতে পারে না। জায়ান অর্পিতাকে চিনতে পারে না। অর্পিতা শামসুরের বলা জায়গায় যায়। সেখানে গিয়ে শামসুরকে বলে, স্যার, আমার আব্বু কই? তোমার আব্বু ভালো আছে, ওনাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি বসো, আর এত হাঁপায়ে গেছো কেন? একটু পানি খাও, তারপর বাসায় ফিরে যাবো। অর্পিতার গলা শুকিয়ে গিয়েছিল, তাই সে আগে পরে না ভেবে বোতল থেকে পানি খেয়ে নেয়। তারপর তার মাথা ঘুরতে থাকে। শামসুর সেই সুযোগে একটা রুমে অর্পিতাকে নিয়ে যায়। এদিকে জাহানের ভীষণ টায়ার্ড লাগায় সে ওই রুমে গিয়ে শুয়ে পড়ে আর ভিতর থেকে রুমটা লক করে দেয়। এদিকে শামসুর রুমের কাছে এসে দেখে রুমটা ভিতর থেকে লক করা আছে। সে 2-1 বার রুমটা ধাক্কা দেয়, কিন্তু কিছু বুঝতে পারে না কি রুমের ভিতর থেকে রুম লক করে। সে মনে মনে ভাবে আর বলে, কি জানি, মেয়েটা তো এই রুমে লক করলাম, কোথায় গেল কে জানে। এদিকে জায়ান নেশার ঘরে অর্পিতাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে।
দুজনে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দুজনেই জানতে পারলো না তাদের অগোচরে কি ঘটে গেল। খুব সকালবেলা জায়ানের ঘুম ভেঙে যায়। সে দেখে তার বাহু ধরে এক সুন্দরী মেয়ে শুয়ে আছে। জায়ান কিছুক্ষণ অর্পিতার মুখের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, এই সুন্দরী মেয়েটা কোথা থেকে এলো? সে কি স্বপ্ন দেখছে? সে ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দেয়। তারপর দেখে না, সে স্বপ্ন দেখছে না, সত্যি কোনো সুন্দরী মেয়ে রুমের বিছানায়। সে অর্পিতাকে ডাকে আর বলে, এই মেয়ে, তুমি কে? আর এখানে কি করছো? আগের দিন নেশার ঔষধ দেওয়ার জন্য অর্পিতার ঘুম তখন ভাঙতে চায় না। জায়ান কোনো উপায় না দেখে অর্পিতার মুখে পানি ছিটে দিতে লাগে। আচমকা মুখে পানি ছিটে পড়ায় অর্পিতা চিৎকার করে বলে ওঠে, কে কে আমার মুখে পানি দিল? তুমি এখানে কি করছো? অর্পিতা জায়ানের গলা শুনে তার দিকে অপর দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর গত রাতের কথা তো তার সব মনে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বু কোথায়? আমি কি করে জানবো তোমার আব্বু কোথায়? আর তুমি কি করে এলে এই রুমে? জায়ানের কথা শুনে অর্পিতা কাঁদতে শুরু করে দিল আর বলল, আমি জানি না আমি কি করে এখানে এলাম, আমার কিছু মনে পড়ছে না। বাসায় মেয়েকে দেখতে না পেয়ে মনসুর আলী চিন্তা করতে করতে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ওর পিতা কোথায় গেছে তোমায় বলে যায়নি? আমি তো কিচ্ছুই জানি না, ও তো বাসাতেই ছিল। ও কখন বাসা থেকে গেল আমি কিচ্ছুই জানি না, ও আমাকে কিচ্ছুই বলে যায়নি। আব্বু আমার কথা শুনে অর্পিতার ভাই রাজু বলল, আব্বু, কালকে রাতে আপুর ফোনে ফোন এসেছিল। আপুকে কেউ কিছু বলল, তারপর আপুর বাসা থেকে বেরিয়ে গেল। তখন আমি শুয়েছিলাম, আমি শুনতে পাচ্ছিলাম আপু বলল আমি এক্ষুনি আসছি। আমি যে কিছু জিজ্ঞাসা করবো তার আগেই আপু বেরিয়ে গেল। এরপর জায়ান অর্পিতাকে একসাথে দেখে সবাই সন্দেহ করে আর বলে দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। কিছুক্ষণের মধ্যেই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। পাওনি বেগমের কানে খবর যায়। সে জায়ানের কাছে ছুটে আসে আর জায়ান জিজ্ঞাসা করে, জায়ান, এই মেয়েটাকে আর তোমার রুমে কি করছে? আমি কিছু জানি না ভাবি। তখন পাশ থেকে ম্যানেজার বলেন, ভাবি, এই মেয়েটা আমাদের কোম্পানির কর্মচারী মনসুর আলীর মেয়ে। কালকে ওর আব্বুকে খুঁজতে এখানে এসেছিল, তারপর এই রুমেও গেল কি করে আমি জানি না। এই মেয়ে, তুমি এই রুমে কেন এসেছো? আমি কিছু জানি না। কথাটা বলে অর্পিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে তার আগেই মনসুর আলীর কাছে খবর আসে তার মেয়ে নাকি জায়ান চৌধুরীর সাথে রাতে রুমে ছিল। কথাটা শুনে মাথা গরম হয়ে যায়। জায়ান চৌধুরীর কোম্পানির মালিক, সেই মালিকের কাছে কেন তার মেয়ে গিয়েছিল? অর্পিতার বাসায় আসতে মনসুর আলী তাকে জিজ্ঞাসা করে, তুই আমার কোম্পানির মালিকের রুমে গিয়ে কি করছিলিস? চারিদিকে লোক জেনে গেছে, সবাই চিচি করছে। আমি ভাবতে পারিনি আমার মেয়ে এত জঘন্য কাজ করতে পারে। আব্বুর কথা শুনে অর্পিতার মাথা হেট হয়ে যায়। সে ভাবতে পারেনি তার আব্বু এইভাবে তাকে বলতে পারে। তাই সে কাঁদতে কাঁদতে বলে, আব্বু তুমি কি বলছো? আমি ভাবতেই পারিনি। জানো, কালকে আমার কাছে একটা ফোন এসেছিল, তোমার কোম্পানির লোক করেছিল। বলেছিল তোমার নাকি শরীর খারাপ, তুমি অসুস্থ। সেই জন্য আমি সেখানে ছুটে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে কোম্পানির ম্যানেজার আমাকে বসতে বলে। আমি ক্লান্ত থাকায় ম্যানেজার আমাকে পানি দেয়। আমি ক্লান্ত থাকায় সেই পানি পান করি। তারপর আমার কিছু মনে নেই। আজকে সকালবেলা আমি রুমে দেখি। কথাটা শেষ করতে দিল না, তার আগেই সায়না বেগম তার গালে একটা চর বসিয়ে দিল আর তার কটমট করতে করতে বলল, মিথ্যা কথা বলার জায়গা পাসনি, বদমাস মেয়ে কোথাকার। এই পাপ কাজ করার জন্য তোকে আমরা পৃথিবীতে নিয়ে এসেছি। ছি ছি ছি, তোর মতন মেয়ের মুখ দেখাও পাপ। তুই এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবি। আমি আর তোকে দেখতে চাই না। জানবো অর্পিতা বলে আমার কোনো মেয়ে ছিল না। অর্পিতা তখন তার আম্মুর পায়ে ধরে কাঁদতে থাকে আর বলে ওঠে, তুমি বিশ্বাস করো আম্মু, আমি কোনো দোষ করিনি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কে ফোন করেছিল আমি জানি না। আব্বু অসুস্থ শুনে আমার মাথা ঠিক ছিল না। ওরা বারণ করছিল বাসায় আর কাউকে কিছু না বলতে, তাই তো আমি ছুটে গিয়েছিলাম। তুমি ভুল বুঝো না, তোমার মেয়ে নষ্ট মেয়ে নয়। তুমি বিশ্বাস করো। তুই বাসা থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আমরা গরিব মানুষ, সমাজের কাছে কি মুখ দেখাবো? তুই জানিস চারদিকে লোক কি বলছে? তুই নাকি জায়ান চৌধুরীর সাথে রাত কাটিয়েছিস। তোকে দিয়ে
তোর আব্বু নাকি প্রমোশন পেতে চাইছে? শাইনা, তুমি চুপ করো, এখন কিছু বলতে হবে না। দেখছো না মেয়েটা ভেঙে পড়ছে? আমার মনে হচ্ছে এর পিছনে কেউ তো আছে। সে জাগবে, এখন কিছু বলার দরকার নেই। সমাজের লোক যে যা বলুক, বলতে দাও, ওদের কাজ ওদের করতে দাও। কিছু আমার মেয়ে আর যাই হোক, সে কখনো এরকম কাজ করতে পারে না। মনসুর আলী জানতো ম্যানেজার লোকটা সুবিধার নয়, তাই প্রথমে মেয়েকে বকাবকি করলে পরে মেয়ের মুখে সমস্ত ঘটনা শুনে তার মনে হয়েছে ম্যানেজার এসবের পিছনে থাকতে পারে। এদিকে মামনি বেগম ম্যানেজার শামসুরকে বলল, শামসুর, এত বড় ঘটনা ঘটে গেল আর তুমি কিছু করতে পারলে না? আমি তো ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে আমরা ব্যবসা করব, কিন্তু তার আগে কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। ছোট আপু ওখানে কি করে গেল? আর ওই রুমটা ছোট আপু জীবনে ঢোকেনি, কেন সেদিন ঢুকেছিল আমি জানি না। মেয়েটাকে নেশাগ্রস্ত করে আমি রুমে আটকে রেখেছিলাম। আমি ভেবেছিলাম পরে মেয়েটাকে ভোগ করবো। তাই পয়সা দিয়ে লোকের মুখ বন্ধ করে দাও আর মেয়েটাকে তাড়াতাড়ি কোথাও বিয়ে দিয়ে বিদায় দিতে বলো। মনসুর আলীকে আমার সাথে দেখা করতে বলো। হাই মিতালি, কি করছিস? কার সাথে ফোনে কথা বলছিস? আমার ভাইয়ের সাথে। তোর ভাইয়া কি করে? আমার ভাই একজন পুলিশ ইন্সপেক্টর, দীঘায় পোস্টিং। এই শোনো না, পরশুদিন আমার জন্মদিন আছে, আমরা সবাই মিলে ভাইয়ের কাছে যাব। ছোট একটা আয়োজন করা হয়েছে, ওইখানেই তুই কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে দীঘায় যাবি। তা দীঘা কেন? আমি চেয়েছিলাম ভাইয়া আমার জন্মদিনে বাসায় আসুক, কিন্তু ভাইয়ার কাজের চাপ থাকায় ভাইয়া ছুটি পাচ্ছে না। তাই ভাইয়া বলেছে আমি যেন ওইখানে যাই। আমি তখন ভাইয়াকে বললাম আমি আমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে যাব আর ওইখানেই জন্মদিন সেলিব্রেট করব। ভাইয়া বলে অসুবিধা নেই, ভাইয়ার কোয়ার্টারে ভাইয়া সব ব্যবস্থা করবে। ঝর্ণা হলো জায়ানের বোন। সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। জায়ান আদরের ছোট বোনকে খুব ভালোবাসে। বাসায় এসে ঝর্ণা তার আম্মুকে বলল, আম্মু, ভাইয়া কোথায়? কেন, কি হয়েছে? ভাইয়ার কাছে কিছু টাকা নেব। পরশুদিন আমার বান্ধবীর হ্যাপি বার্থডে, আমি ওই দিন দীঘা যাব। দীঘা কেন? আমার বান্ধবী মিতালি, ওর ভাইয়া একজন পুলিশ ইন্সপেক্টর, উনি দীঘায় পোস্টিং। মিতালি চেয়েছিল ওর ভাইয়া বাসায় আসুক ওর জন্মদিনে, কিন্তু ওর ভাইয়া ছুটি পাচ্ছে না। তাই ওর ভাইয়া বলেছে মিতালি যেন দীঘায় আসে। মিতালিও চেয়েছিল ওর বন্ধু বান্ধবদের ওখানে নিয়ে যেতে। ওর ভাইয়া বলেছে সমস্যা নেই, বন্ধু বান্ধবদের নিয়ে আসতে পারে। মা ও মেয়ে যখন কথা বলছিল ঠিক সেই সময় মামনি বেগম সেখানে আসে আর ঝর্ণাকে উদ্দেশ্য করে বলে, কেন হঠাৎ ভাইয়াকে কি দরকার পড়লো? তোমাকে বলতে বাধ্য নই। এই সংসারের সবকিছু আমার মতে চলবে, তাই আমাকে বলতে বাধ্য। যদি বেশি বাড়াবাড়ি করো এই বাসা থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাসাটা আমার আব্বুর, এখানে আমার অধিকার আছে। আমাকে তাড়ানোর কথা ভুলে যাও, তার আগে তোমাকে তাড়িয়ে দেব। ও মা, তাই বুঝি? মামনি বেগম ঝর্ণা তখন তর্ক করছিল। ঠিক সেই সময় জায় সেখানে আসে আর জায়ান তার ছোট বোনকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে কি? ভাবির সাথে তর্ক করছিস কেন? শুধু শুধু তুই না ভাবির ছোট? আমি বারণ করেছি না বড়দের মুখের উপর কথা বলতে নেই? ভাইয়া, ভাবি আমায় শুধু শুধু বকছিল। না জায়ান, আমি সেভাবে কিছু বলিনি। আমি বলেছিলাম তুমি বড় হয়েছো, বেশি রাত পর্যন্ত বাইরে থাকবে না। মিথ্যে কথা বলছে, আমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। আমি কেন তোমায় তাড়িয়ে দেব? তোমার আব্বুর বাসা, তুমি এখানে তোমার মতো করে থাকবে। আমার কি অধিকার আছে এখানে কথা বলার? নাটক ভালোই জানে। ওসব তর্ক ছাড়, কি দরকার আমাকে বল। বলছি ভাইয়া, পরশুদিন আমার বান্ধবীর জন্মদিন। এই কিছুদিন আগে তোর এক বান্ধবীর জন্মদিন হলো, আবার কার জন্মদিন? ওটা তো নেহাল ছিল। পরশুদিন মিতালির জন্মদিন, আর জন্মদিনটা দীঘায় হবে। দীঘা কেন? ওর ভাইয়া দীঘায় থাকে, পুলিশে চাকরি করে। ওর ভাইয়া ছুটি পাচ্ছে না, সেই জন্য ও দীঘাতে যেতে চাইছে। আর আমাদের 5 জন বান্ধবীকে বলেছে আমাদের নিয়ে যাবে বলে আমরা 2 দিন থাকবো। তুমি চিন্তা করো না ভাইয়া, তুমি তো মিতালিকে চেনো, আমার কোনো সমস্যা হবে না যদি সেরকমই মিতালি তোমার সাথে কথা বলে নেবে। ঠিক আছে, মিতালিকে কিছু বলতে হবে না। এখন বল আমি তোর জন্য কি করব? ভাইয়া, আমার কিছু টাকার দরকার। মিতালিকে কি দিতে হবে, তাছাড়া আমার কিছু কেনাকাটা করতে হবে। কেন? আমার এটিএম কার্ডটা তোর কাছে আছে, তুই যখন তখন টাকা তুলে নিতে পারিস। ওটা ভাবি নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। ভাবি কেন নেবে তোর কাছ থেকে? মামনি বেগম তার পাশ থেকে বলল,
আসলে আমার মামাতো বোনের বিয়ে ছিল, সেই জন্য আমার কিছু টাকা দরকার ছিল। আমার কাছে টাকা ছিল না, আর আমি ঝর্ণার রুমে গিয়ে দেখলাম এটিএম কার্ড পড়ে আছে। সেই কারণে আমি কার্ডটা ঝর্ণার কাছ থেকে চেয়ে নিলাম আর বলেছিলাম আমার কিছু টাকা দরকার, আমি তোমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো, সেই জন্য কার্ডটা আমার কাছে আছে। ঠিক আছে ভাবি, কার্ডটা তুমি তোমার কাছে রেখে দাও, তোমার যখন দরকার পড়বে টাকা তুলে নেবে। আমি ঝর্ণাকে আলাদা করে টাকা দিয়ে দিচ্ছি। জায়ানের কথা শুনে মামনি বেগম মুচকি হাসলো। তার ঝর্ণাকে ইশারা করে সে সেখান থেকে চলে গেল। জায়ান ঝর্ণার হাতে 10,000 টাকা তুলে দিয়ে বলল, সাবধানে যাবি, আর আমি তোকে খুব বিশ্বাস করি। আমার বিশ্বাসের অমর্যাদা করবি না। দুদিন পর যেন তুই চলে আসিস। ঠিক আছে ভাইয়া, তাই হবে। ঝর্ণা, মিতালি ও ওদের সাথে আরো 3 জন বান্ধবী, মোট 5 জন মিলে দীঘার উদ্দেশ্যে রওনা হয়। মিতালির ঝর্ণা প্রসূন মিতালি স্টেশনে আনতে আসে। প্রসূন কিছুক্ষণ ঝর্ণার দিকে তাকিয়ে দেখে। সে লক্ষ্য করে মিতালি বলে, ভাইয়া আমার বান্ধবী, ওর নাম ঝর্ণা। ও আচ্ছা। তারপর ওরা সবাই মিলে প্রসূনের কোয়ার্টারে যায়। রাতে সবাই বার্থডে পার্টি সেলিব্রেট করে। প্রশংসা সকলকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তারই মাঝে ঝর্ণা ফোন আসে। সে ফোন রিসিভ করার জন্য একটু সাইডে চলে যায়। দেখে তার আম্মু ফোন করছে। ঝর্ণা রিসিভ করে বলে, হ্যালো আম্মু, কি বলছো? তা তুই তো এখানে পৌঁছেছিস, বাসায় গিয়ে একটা খবর দিতে হবে, সেটা মনে নেই? আম্মু রাগ করছো কেন? আমি আজ সকালে এসে পৌঁছেছি, তারপর মিতালির জন্মদিন, সেজন্য একটু বাইরে এসেছি। আমি আজকে রাতেই ফোন করতাম তোমায়। কোথায় গেলে? তোর বাসার কথা মনে থাকে না? বাসায় যে আম্মু অপেক্ষা করে, তার খবর আছে। ওহ আম্মু, সরি বললাম তো, তুমি রাগ করো না। আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়া এখনো বাসায় আসেনি। তোমাদের আদরের বড় বৌমা কোথায়? কোথায়? নিশ্চয়ই ষড়যন্ত্র করছে। কেউ ডাকছে বলে ফোনটা কেটে দেয় ঝর্ণা। পিছন ফিরতে দেখে মিতালির ভাইয়া কুসুম। কুসুম ঝর্ণাকে বলে, কে ফোন করেছিল? আম্মু? হ্যাঁ। ভিতরে চলো, কেক কাটা হবে। হ্যাঁ চলুন। 2 দিন ঝর্ণা ওখানে ছিল, কিন্তু তার মধ্যে পশুর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। প্রসূন মনে মনে ঝর্ণাকে পছন্দ করে ফেলে। ঝর্ণাও চাইছিল, কিন্তু ঝর্ণা তার ভাইয়ের কথা মনে করে প্রসূনকে একটু এড়িয়ে যায়। সেটা লক্ষ্য করে প্রসূন বলে, বলছি আমি কি এতটাই অযোগ্য? এই ফোন নাম্বারটা আমার। আমি আশা করছি উত্তরটা হ্যাঁ হবে। যদি হ্যাঁ হয় তবে এই নাম্বারে ফোন করবে। আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, 1 সপ্তাহ মানে? আজকে বুধবার, আর পরের বুধবার আনসার চাই। ঝর্ণা ফোন নাম্বারটা হাতে নেয়। তারপর সকলের সাথে স্টেশনে চলে আসে। ঝর্ণা দেখে প্রসূন অতিকে একভাবে তাকিয়ে আছে, কিন্তু ঝর্ণার কিছু করার নেই, কারণ ছোট ভাইকে ঝর্ণা খুব ভয় পায়। তাই সে চিন্তা করে ভাইয়ার অমতে যদি কিছু করে তাহলে ভাইয়া ওকে কঠিন শাস্তি দিবে। তাই সে প্রসূনের দিকে তাকিয়ে থাকে, চোখ নামিয়ে নেয়। এদিকে অর্পিতাকে বাসা থেকে কোথাও বেরোতে দেয় না। আজকে অর্পিতার বান্ধবী তার সাথে দেখা করতে এলে অর্পিতা দিশাকে বলে, দিশা, আমার কিছু ভালো লাগছে না রে। কেন? তোর কি হয়েছে? তুই কলেজ যাসনি, ফোন করছি, তুই ফোনও তুলছিস না। আমার বাসা থেকে বিয়ের যোগাযোগ হচ্ছে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। তুই তো জানিস আমি জায়ানকে ভালোবাসি। ওকে যদি আমি না পাই তাহলে এ জীবন আমি রাখবো না। ওকে আমি আমার স্বামী বলে মনে করি। আমার মন আর শরীর সব কিছু আমি ওর জন্য সমর্পণ করেছি। এতে অন্য কেউ স্পর্শ করবে আমার সহ্য হয় না। অর্পিতার কথা শুনে দিশা বিরক্ত হয়, বান্ধবীকে বোঝায় আর বলে, অর্পিতা, তুই কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তুই জানিস জায়ান চৌধুরী একজন মাফিয়া। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু ওকে না পেলে আমি এই জীবন রাখবো না। তুই আমার ছোটবেলার বান্ধবী, তুই আমার ফিলিংস নিশ্চয়ই বুঝিস। আমার পক্ষে আর কাউকে গ্রহণ করা সম্ভব নয়। প্লিজ দিশা, আমাকে রুমে বন্ধ করে রাখা হয়েছে, আমাকে দেখতে আসবে, আর এলে ওদের পছন্দ হয়ে গেলে আমার বিয়ে দিয়ে দেবে। তুই এক কাজ করবি? অর্পিতার কথা শুনে দিশা বলল, কি কাজ? আমি একটা চিঠি লিখে দেব, তুই জায়ানকে দিতে পারবি? তুই কি বলছিস অর্পিতা? অর্পিতা কাঁদতে কাঁদতে সেদিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা দিশাকে খুলে বলল। আমি জানি না কে আমাকে
ওই রকম বন্দি করে রেখেছিল। আর জায়ান ওখানে কি করে এলো? হয়তো আল্লাহর এটা ইচ্ছা। ও তো আমার মনের মানুষ, তাই সেদিন আমার কোনো আফসোস ছিল না। কিন্তু আমার আম্মু সেটা বুঝলো না। রেগে গিয়েছিল প্রথমে, কিন্তু পরে শান্ত হয়েছিল। কিন্তু পরে আম্মুকে আর বোঝানো গেল না। ওর পরিচিত আত্মীয় ছেলের সাথে আমার বিয়ের যোগাযোগ করেছে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। প্লিজ দিশা, আমার এইটুকু উপকার কর তুই। তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অর্পিতা অসহায় মুখটা দিশার খুব কষ্ট হলো, তাই সে অর্পিতাকে বলল, ঠিক আছে, তুই লিখে দে, আমি দেখছি কিভাবে ওনাকে দেওয়া যায়। ওনার ফোন নাম্বারটা যদি জানতাম তাহলে সুবিধা হতো। অর্পিতা আর দিশা যখন কথা বলছিল তখন অর্পিতার আম্মু সায়না বেগম রুমে ঢুকে আর দিশাকে উদ্দেশ্য করে বলে, দিশা অর্পিতাকে দেখতে আসবে। তুমি একটু অর্পিতাকে সাজিয়ে দেবে তো? যদি ছেলের বাড়ির লোকের পছন্দ হয়ে যায়, ভাবছি বিয়ে দিয়ে দেব। অর্পিতার আম্মুর মুখে থেকে কথা শুনে দিশা বলল, আন্টি, অর্পিতা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারতো, তারপর তার বিয়ে দিতে পারতেন। আমি তো এটাই ভেবেছিলাম, কিন্তু মেয়ের কপালে লেখাপড়া নেই, তাই যেটুকু শিখিয়েছি সেটাই যথেষ্ট। তারপর শ্বশুরবাড়ির লোক যদি মনে করে পড়াবে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। সায়না বেগম রুম থেকে চলে গেল। অর্পিতা জায়ানের উদ্দেশ্যে একটা চিঠি লেখে আর সেই চিঠিটা দিশাকে দেয়। দিশা চিঠিটা নিয়ে জায়ানের উদ্দেশ্যে রওনা হয়। জায়ানদের বাসার ঠিকানা জানতো না, তাই অর্পিতার কাছে ওদের কোম্পানির ঠিকানা জেনে নিয়েছিল। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে জায়ানের সাথে দেখা করতে চাই। সিকিউরিটি গার্ড কারণ জিজ্ঞাসা করে সে বলল, আমার আব্বু খুব অসুস্থ আর স্যার তো বড় উপকারী, সেই কারণে স্যারের আমি একটু সাহায্য চাই। সিকিউরিটি গার্ড দিশার কান্না দেখে জায়ানকে ফোন করে সব কথা বলে। জায়ান গার্ডকে বলে ভিতরে আসতে। দিশা ভিতরে গিয়ে জায়ানের উদ্দেশ্যে বলে, স্যার আসবো? জায়ান তখন গুরুত্বপূর্ণ কথাগুলো ফাইল চেক করছিল। সেগুলো দেখতে দেখতে দিশাকে ভিতরে আসতে বলে, তারপর ইশারায় তাকে বসতে বলে। দিশা বসতে জায়ান দিশার দিকে তাকিয়ে দেখে, তারপর জিজ্ঞাসা করে, হ্যাঁ বলুন, আপনার কি উপকার করতে পারি? গার্ড বলছিল আপনার আব্বু নাকি অসুস্থ, তা আপনার আব্বুর কি হয়েছে? জায়ানের কথায় দিশা কি বলবে বুঝতে পারলো না। সে জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি একটু মিথ্যা কথা বলেছি। দিশার কথা শুনে জায়ান ভুরু কুঁচকে দিশার দিকে তাকায় আর বলে, মিথ্যে কথা বলছেন? আমি ঠিক বুঝলাম না, কি মিথ্যে বলেছেন? দিশা কিছু না বলে আগেই দিশার গলা শুকানো হয়ে গেছে, তাই টেবিলের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি একটু পানি খেতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন। দিশা এক নিঃশ্বাসে পানিটা শেষ করলো, তারপর জায়ানের দিকে তাকিয়ে বলল, স্যার, আমায় ভুল বুঝবেন না, আমি একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। আমার আব্বু অসুস্থ নয়। দিশার কথা শুনে জায়ান দিশাকে বলল, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন না। দেখুন আমার সময়ের দাম আছে, আর কোনো ভনিতা আমি সহ্য করব না। আপনি বলুন না, নির্ভয় বলুন। জায়ানের কথা শুনে দিশা অনেকটা সাহস সঞ্চয় করে। তারপর ব্যাগ থেকে অর্পিতার চিঠিটা বের করে জায়ানের উদ্দেশ্যে বলে, স্যার, এই চিঠিটা পড়বেন, তারপর বাকিটা আপনার সিদ্ধান্ত। জানবেন, আপনার সিদ্ধান্তে একটা মেয়ের বেঁচে থাকার নির্ভর করছে। জায়ান দিশার কথা শুনে কিছু বুঝতে পারে না, তবুও দিশার হাতে চিঠি দেখে সে হাত বাড়িয়ে চিঠিটা নেয়। তারপর তার চোখ যায় সেই চিঠির লেখার উপর, যেখানে অর্পিতা লিখেছেন, প্রিয় জায়ান জি, আপনি আমার প্রণাম নেবেন। আমি যখন খুব ছোট তখন থেকেই আপনাকে ভালোবাসি। আপনার গুণের কথা আমি শুনেছি, আপনি ভীষণ পরোপকারী একটা মানুষ। জানি না সেদিন আমাকে কেউ রুমে নিয়ে গেল আর সারা রাত আমি আপনার সাথে কাটিয়েছিলাম। ওটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। আমি মন থেকে অনেক দিন আগে থেকে আমাকে কামনা করতাম। হয়তো আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছিলেন। ওই জায়গায় আপনি না হলে অন্য কেউ হলে আমি আত্মহত্যা করতাম, কিন্তু আপনি আমার প্রথম প্রেম, আর সারা জীবন আপনিই থাকবেন আমার মনে।
এই মনে শুধু আপনার বসবাস। এই ঘটনার পর আমার বাসার লোক আমাকে রুমে বন্দি করে রেখে দিয়েছে। ওরা আমার বিয়ের যোগাযোগ করছে, আমাকে দেখতে আসবে আর পছন্দ হয়ে গেলে আমার বিয়ে হয়ে যাবে। কিন্তু যে মন আমি আপনাকে দিয়েছি সেই মন আর কাউকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আপনার কাছে আমার অনুরোধ, যদি আমাকে বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে আপনি আমার ডাকে সাড়া দিবেন। সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকবো, কিন্তু আপনাকে ছাড়া এই জীবন আমি কল্পনাও করতে পারি না। ভালো থাকবেন, আপনার অর্পিতা। চিঠিটা পড়ে জায়ান দিশাকে জিজ্ঞাসা করলো। সেদিন রুমে ওকে আটকে রাখা হয়েছিল, কে করেছিল আমি জানি না। আমি সেদিন ভুল করে ওই রুমে ঢুকে পড়েছিলাম। সে যাকগে, আমি মেয়েটার কোনো ক্ষতি করিনি, কিন্তু যে মেয়েটা সব কিছু জেনে আমাকে এত ভালোবাসে সেই মেয়েটাকে আমি অস্বীকার করব কি করে? কবে অর্পিতাকে দেখতে আসবে? আজ বিকেলে। তুমি অর্পিতার ফোন নাম্বার জানো? জায়ান কথা শুনে দিশা হাসলো, তারপর বলল, অর্পিতা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডের ফোন নাম্বার আমি জানবো না? কিন্তু স্যার, অর্পিতার ফোন ওর আম্মুর কাছে আছে। আমি তো আপনার ফোন নাম্বার জোগাড়ের চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি জানতাম আপনি ভীষণ পরোপকারী, সেই কারণেই নাটক আমাকে করতে হয়েছে। আপনার গার্ডকে আমার আব্বুর অসুস্থতার কথা বলেছি, তার জন্য সরি। আমি অর্পিতার নাম্বার দিচ্ছি, কিন্তু ফোন যদি অর্পিতার আম্মু ধরে? তুমি তোমার নাম্বার থেকে ফোন করো আর অর্পিতার আম্মুকে বলো তুমি নিজে অর্পিতার সাথে কথা বলবে, তারপর ফোনটা আমাকে দাও। তুমি কিছু মনে করবে না, বয়সে ছোট বলে তুমি বলছি। না স্যার, ঠিক আছে। আপনি আমার দুলাভাই হবে, এটুকু তো অধিকার থাকতেই পারে। কিছু মনে করবেন না, সম্পর্ক যদি শালি হই তাই একটু মজা করলাম। তারপর দিশা ওর ফোন থেকে অর্পিতাকে ফোন করলো। অর্পিতার আম্মু ফোন ধরলো। হ্যালো বলতে দিশা বলল, আন্টি, আমি দিশা বলছি। অর্পিতা কোথায়? অর্পিতা কোথায় থাকবে? ও রুমেই আছে। আর তোমাকে আমি কি বলেছিলাম মনে নেই? কি বলেছিলেন আন্টি? আমার তো মনে পড়ছে না। দিশার কথা শুনে শায়না বেগম রেগে যায় আর বলে, আজকাল মেয়েদের এই এক রোগ, সব কিছু ভুলে যাওয়া। তোমায় বলেছিলাম না অর্পিতাকে আজকে দেখতে আসবে? পাত্রে বাসার লোক ওকে একটু সাজিয়ে দিতে বলেছিলাম। সরি আন্টি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আপনি অর্পিতাকে দিন না, প্রজেক্টের ব্যাপারে কিছু কথা বলবো। দরকার, অর্পিতার পরীক্ষা না দিলেও আমাকেও তো দিতে হবে, আর ওই কাজগুলো ওই করেছিল, সেই কারণে ওকে আমার দরকার আছে। একবার দিন, 5 মিনিটের জন্য প্লিজ। শায়না বেগম যখন দিশার সাথে কথা বলছিল, মনসুর আলী শায়নার আম্মুকে বলছিল, তুমি বড্ড কথা বলো সাইনা, ফোনটা একবার দাও না। দিশার নিশ্চয়ই কিছু দরকার আছে তাই ফোন করছে, আর তুমি সেই থেকে বকবক করে যাচ্ছ। স্বামীর কথা শুনে শায়না বেগম তারপর দিশাকে বলে, দাঁড়াও দিচ্ছি। অর্পিতা ডাকতে শায়না বেগম রুমে ঢুকে অর্পিতাকে উদ্দেশ্য করে বলে, অর্পিতা, দিশা তোর সাথে কথা বলবে, ফোন ধর। তারপর খুব চিন্তায় ছিল সে, দিশাকে পাঠিয়ে নানা রকম চিন্তা করতে লাগলো। জায়ান যদি ওকে ফিরিয়ে দেয় তাহলে তার কিছু করার থাকবে না, মৃত্যু একমাত্র শেষ আশ্রয়। অনেক কষ্টে অর্পিতা তার আম্মুর কাছ থেকে ফোনটা নিল। হ্যালো, তোর আম্মু পাশে দাঁড়িয়ে আছে? আন্টিকে কিছু কথা বলে রুম থেকে বের কর, তারপর তোকে সব বলছি। আম্মু, আমার ওই শাড়িটা ইস্ত্রি করছে যেটা আজকে বিকেলে পরবো। অর্পিতার কথা শুনে দিশার আম্মু মনে পড়ে যায়। তারপর সে বলে, ভাগ্যিস বললি। ও বাসা পুতুলকে বলেছিলাম শাড়িটা ইস্ত্রি করতে। দাঁড়া, আমি দেখছি। ওদের বাসায় একবার যাই। কথাটা বলে শায়না বেগম সেখান থেকে চলে যায়। তারপর অর্পিতা দিশাকে বলে, দিশা, আম্মু চলে গেছে, তুই ওর সাথে কথা বলেছিস? চিঠিটা ওকে দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি। ভাইয়া আমার সাথেই আছে, ও তোর সাথে কথা বলতে চাইছে, তুই কথা বল ওর সাথে। কথাটা শুনে অর্পিতার মাথা ঘুরে গেল। সে কি করে বলবে ওরকম একটা মানুষের কথা? সে তো কখনো কথা বলেনি। তাই অনেক ভয় জড়তা নিয়ে সে দিশাকে বলল, আমি কি বলবো? তুই তো সব বলেছিস ওকে। আমি কিছুটা বলেছি, বাকিটা তুই বল।
দিশা জায়ানকে ফোনটা ধরিয়ে দেয়। জায়ান ফোনে হ্যালো বলতে অর্পিতা বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জাহানের মুখ থেকে এ কথা শুনে অর্পিতা কান্নায় ভেঙে পড়তে কাঁদতে কাঁদতে জাহানের উদ্দেশ্যে বলে, আমি ভালো নেই, আমি ভালো থাকতে পারি না। এত ভালোবাসো আমায়? পারবে সারা জীবন আমার সাথে থাকতে? একবার সুযোগই দিয়ে দেখুন না, আপনার জন্য আমি নিজের জীবন দিয়ে দেব। ঠিক আছে, নিজের জীবন দিতে হবে না, আমি চাইলেই তোমাকে জোর করে ওখান থেকে আনতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি তোমার আব্বুর কাছে নিজে যাচ্ছি, তোমাকে তোমার আব্বুর কাছ থেকে চেয়ে নেব। আব্বু রাজি হবে? দেখা যাক কি হয়। তোমার আব্বু তো আমাদের কোম্পানিতে কাজ করে। হ্যাঁ। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। যে মেয়ে আমার অগোচরে আমাকে এত ভালোবাসে, সেই মেয়ে কখনো খারাপ হতে পারে না। সেই মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি, সেভাবে এখন আমি তোমায় ভালোবাসতে পারিনি। আমাকে একটু সময় দেবে তুমি? যতটা আমায় ভালোবাসো, আমি তার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসবো। কথাটা বলে জায়ান ফোনটা কেটে দেয়। 10 মিনিটের জন্য জায়ান অর্পিতার বাসায় চলে যায়। কলিং বেল বাজলে মনসুর আলী ছেলে রাজু দরজা খুলে দেয়। জায়ান দুজনের সঙ্গী নিয়ে ভিতরে ঢুকে, তারপর রাজুকে বলে, তোমার আব্বু কোথায়? ভিতরে। সে এসে দেখতে মনসুর আলী রুমের বাইরে বেরিয়ে আসে। এসে তার স্ত্রী শাহানা বেগমকে মনসুর আলী জায়ানকে বলে উদ্দেশ্য করে, স্যার আপনি? আমি একটা দরকারে আপনার কাছে এসেছি, আশা করছি আপনি আমায় নিরাশ করবেন না। কথাটা বলে জায়ান হাঁটু মুড়ে মনসুর আলীর পায়ের তলায় বসে পড়ে আর ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, তাই দয়া করে ওকে অন্য জায়গায় বিয়ে দেবেন না। আজকে আমি ওকে বিয়ে করব। আপনি আয়োজন করুন, আমি আমার কাছ থেকে ওকে ভিক্ষা চাইছি, কিন্তু আপনি যদি বাড়াবাড়ি করেন আমি কিন্তু জোর করতে বাধ্য, আর আমার ক্ষমতা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। জায়ানের এ কথাই মনসুর আলী বলল, স্যার আপনি আমার মেয়েকে কেন বিয়ে করবেন? সেদিন যেটা ঘটেছিল সেসব কথা আমি আমার মেয়ের মুখ থেকে শুনেছি। আপনার কোনো দোষ নেই ছিল না, কেউ নিশ্চয়ই মিথ্যা কথা বলবে। আমার মেয়েকে ওখানে নিয়ে গেছে আর এই কাণ্ড ঘটিয়েছে, তাই আমি কখনো আপনাকে দায়ী করি না। ওসব কথা ছাড়ুন আর বিয়ের আয়োজন করুন। কাজীটাকে নিয়ে আসুন, তা না হলে আমি সব ব্যবস্থা করছি। জায়ানের কথায় সায়না বেগম কিছু বলতে যাবে কি তার আগেই মনসুর আলী সায়না বেগমকে ডেকে নিয়ে রুমে চলে যায় আর জায়ানের উদ্দেশ্য বলে, স্যার আপনি বসুন, আমি আসছি। ভিতরে সায়না বেগমকে নিয়ে মনসুর আলী অর্পিতার কাছে গেল আর অর্পিতাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমাদের কোম্পানির মালিক যার সাথে তোমার মিথ্যা বদনাম উঠেছে, সে তোমাকে বিয়ে করতে চাচ্ছে। এই বিয়েতে তোমার মত আছে? তুমি সত্যি কথা বলো। যদি তোমার এই বিয়েতে মত থাকে, আমি তাহলে স্যারের সাথে তোমার বিয়ে দেব। আর যদি তুমি বলো না নেই, তাহলে পৃথিবীতে কেউ বিয়ে দিতে পারবে না। আব্বুর কথাগুলো শুনে অর্পিতা হাসবে না কাঁদলে হয়ে গেল না। সে তখন আব্বুকে বলল, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। যার সাথে আমার এত বড় বদনাম রটলো, তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। অন্তত সমাজের লোক কেউ আর কিছু বলতে পারবে না। সায়না বেগম কিছু বলতে চাইলে মনসুর আলী তাকে চুপ করিয়ে দেয়। তারপর কাজী ডেকে নিয়ে অর্পিতার সাথে জানের বিয়ে দিয়ে দেয়। বিদায়ের সময় অর্পিতা খুব কাঁদে। মনসুর আলী তার বুকে টেনে নেয়, কানে কানে বলে, তুই কাঁদিস না, তোর চোখে আমি জল সহ্য করতে পারি না আম্মু। স্যারের সম্পর্কে যেটা শুনেছি, উনি খুব একটা খারাপ নয়। কেউ ওকে ভুল পথে ছলনা করেছে। তবে আমার বিশ্বাস, তোর ভালোবাসা দিয়ে তুই ওকে ঠিকই রাস্তা দেখাবি, তুই সুখী হবি। দেখবি তোর আব্বু মিথ্যা কথা বলে না। উপরে আল্লাহ আছে, সেসব দেখতে পাচ্ছি। আমার এই মেয়েটা কত নিষ্পাপ। জানের সাথে অর্পিতার নতুন বধূরূপে দেখিয়ে ম্যানেজার শামসুর চেঁচিয়ে ওঠে আর বলে, স্যার আপনি মেয়েটা বিয়ে করেছেন, এই মেয়েটা একটা খারাপ। কথাটা শেষ করতে দিল না, তার আগেই জান বলল, মুখ সামলে কথা বলবে শামসুর। এই মেয়েটা আমার স্ত্রী, তাই কোনোভাবেই একে অসম্মান করবে না। জানের কথায় শামসুর চোখ নামিয়ে নেয়, মাথা নত করেন, তারপর বলে, জি স্যার। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের বেগে ছুটে আসে মামনি বেগম। সে অর্পিতাকে জাহানের সাথে দেখে চিৎকার করে ওঠে আর বলে, এই তুই এখানে কি করছিস? আর তোদের শরীরে বিয়ের পোশাক কেন? তার মানে জায়ান, তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো? হ্যাঁ ভাবি, এ অর্পিতা আমার সহধর্মিণী। এই বাসায় তোমার যেমন সম্মান, ওরও একই সম্মান, তাই ওকে খুব অপমান করুক আমি চাই না। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আম্মু আর ঝর্ণাকে ডাকো।
অর্পিতাকে নিয়ে ভেতরে যাও। মামনি বেগম দেখলো সে সময় কিছু বলা ঠিক হবে না, তাই সে ভিতরে গিয়ে শাশুড়ি মা আর ননদকে ডেকে নিয়ে এলো। জায়ানের পাশে অর্পিতাকে দেখে সালমা বেগম জিজ্ঞাসা করলো, জায়ান তুই বিয়ে করছিস? হ্যাঁ আম্মু, এ তোমার ছোট বৌমা, এর নাম অর্পিতা। এর আব্বু আমাদের কোম্পানিতে কাজ করে। জায়ানের কথা সালমা বেগমের অর্পিতার দিকে তাকিয়ে দেখলো, কি নিষ্পাপ একটা মুখ দেখে সালমা বেগম মুগ্ধ হয়ে গেল। 2 হাত বাড়িয়ে অর্পিতাকে নিজের কাছে টেনে নিল আর বলল, কিন্তু কোথায় ছিলে মা এতদিন? আমি যে তোমাকে অনেক দিন থেকেই খুঁজছি। সালমা বেগমের এ কথাই কি ছিল কে জানে। অর্পিতা নিজেকে ধরে রাখতে পারল না, সে সালমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। অর্পিতার কান্না দেখে মামনি বেগম মুখ ভেঙচাতে শুরু করলো। সেটা কেউ লক্ষ্য না করলেও ঝর্ণা করলো। সে তখন হাসতে হাসতে অর্পিতাকে উদ্দেশ্য করে বলল, ভাবি শুধু শাশুড়িদের জড়িয়ে ধরলে হবে? তোমার পাশে একটা ননদ আছে, তুমি দেখোনি? না এখন থেকে ননদদের সাথে ঝগড়া করবে ঠিক করেছো? ঝর্ণার কথা শুনে অর্পিতা একটু লজ্জা পেয়ে যায়। তারপর ঝর্ণাকে জড়িয়ে ধরে বলে, আমার এত মিষ্টি একটা ননদ, আমি কেন ঝগড়া করব? আমরা দুজনে খুব ভালো বন্ধু হব, খুব ভালো সাথী হব আমরা। আমি তোমায় চিনি আপু, তুমি তো বেলাপুর বান্ধবী, আমি ওদের বাসায় তোমাকে দেখেছি। ওহ তাই বুঝি? আমারও তো তোমাকে চেনা চেনা লাগছে। ভালোই হয়েছে তুমি আমার ভাবি হয়েছো। তুমি খুব মিষ্টি মেয়ে। আমার ভাইয়ার এত মিষ্টি খেলে না জানি এবার ডায়াবেটিস হয়ে যাবে। জানের বিয়েতে সবাই খুশি হলেও মামনি বেগমের মনে সুখ নেই। তার জন্য মনে হচ্ছে সে কিছু হারিয়ে ফেলেছে। আজকে জাহান আর অর্পিতার বাসর রাত। ফুলের শয্যায় বিছানায় অর্পিতা বসে অপেক্ষা করছে। রাত 12টা নাগাদ জায়ান রুমে ঢুকে। অর্পিতা ওকে দেখে সালাম দেয় জায়ানকে। মুখে বললেই হবে, পায়ে হাত দিতে হবে না? তোমার হাতটা দেখি। এই আংটিটা আজকে কিনলাম, জানতাম না তো। হঠাৎ করে বিয়ে হয়ে গেল। কত কি মনে মনে ভেবেছিলাম, কিন্তু কিছুই হলো না। যাক গে, যা হবার হয়েছে। চলো দুজনে নামাজ পড়ি, তারপর আমাদের নতুন জীবন আমরা শুরু করব। নামাজ শেষ হলে জায়ান অর্পিতাকে বলে, অর্পিতা, তোমায় কিছু প্রশ্ন করি। তোমার বান্ধবী দিশার মুখ থেকে শুনলাম তুমি নাকি আমাকে ভালোবাসো। তা কবে থেকে ভালোবাসো? জায়ানের কথায় অর্পিতা লজ্জা পায়। সে কিছু না বলে মাথা হেট করে নেয়। সেটা দেখে জায়ান বলে, অত লজ্জা পেলে হবে না, আমি তোমার স্বামী। আজকে সবটাই তোমাকে বলতে হবে। বলো, কবে থেকে ভালোবাসো আমায়? অনেক দিন থেকে। তা অনেক দিন, সেটা কবে? আমি যখন স্কুলে ক্লাস 8-এ পড়ি তখন থেকে। সে তো অনেক দিনের কথা। তখন তুমি আমায় চিনতে? হ্যাঁ চিনতাম। তা কি করে? ঝর্ণা আপুর সাথে আপনাকে দেখেছিলাম। আমার পাশের বাসায় এক আপু, ঝর্ণা আপুর বান্ধবী, বেলা আপু তার নাম। ওদের বাসায় একটা অনুষ্ঠানে আপনি গিয়েছিলেন ঝর্ণা আপুর সাথে। ওখানেই আমি আপনার নাম শুনেছিলাম। আপনি নাকি একজন বিজনেসম্যান। তখনই আপনাকে আমার ভালো লেগে যাচ্ছে। আমার মনের কথা আমি কাউকে বলিনি, কিন্তু সেদিন খুব কষ্ট হচ্ছিল। আমার যেদিন অন্য ছেলের সাথে বিয়ের কথা হচ্ছিল, সেই কারণে আমি থাকতে না পেরে আমার বান্ধবী দিশাকে সব কথা বলি। তারপর দিশা সব ব্যবস্থা করে। আর সেদিন যে আমার সাথে সারা রাত ওই রুমে ছিলে, তার জন্য কোনো অভিযোগ নেই তোমার? জায়ানের কথা শুনে অর্পিতা জায়ানের দিকে তাকিয়ে দেখে, তারপর বলে, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু কিছু মানুষ আমাদের ভুল বুঝছে। ওটা না করলেও চলতো। কারা এটা ঘটিয়েছে আমি জানি না। অর্পিতার কথা শুনে জায়ান বলে, ওসব নিয়ে চিন্তা করতে হবে না, যা হয়েছে ভালোই হয়েছে। তা না হলে তোমার মতো সুন্দরী মেয়ের মনের কথা জানতাম কি করে? যে কেউ তো আছে যে আমার অগোচরে আমাকে এতটা ভালোবাসে। অর্পিত, একটা কথা বলি। হ্যাঁ বলুন না। সারা জীবন থাকবে তো আমার পাশে? কোনো অবস্থায় আমাকে ছেড়ে চলে যাবে না তো? কি বলছেন? আপনি কখনোই নয়। আপনি জানেন না আমি আপনাকে কতটা চাই। ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। জীবনে মরণে আমি আপনার সাথে থাকতে চাই। আপনার হাতে হাত রেখে অনেকটা পথ হাঁটতে চাই। অর্পিতার কথা শুনে জায়ান একটু মুস্কি হাসে, তারপর অর্পিতাকে বলে, মনে থাকে যেন কথাটা। আর জানো তো, আজকে আমাদের বাসর রাত। বাসর রাতের স্বামী হিসেবে যেটুকু অধিকার আমি কি পেতে পারি? জায়ানের কথা শুনে অর্পিতার মাথাটা লজ্জায় হিট করে নেয়। মৌনতা সম্মতির লক্ষণ। তাহলে আমি কি এগিয়ে যাব অর্পিতা? অর্পিতার সম্মতি পেয়ে জায়ান অর্পিতাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে।
ঠিক সেই সময় একটা কান্নার আওয়াজ আসে। অর্পিতা জায়ান দুজনে চমকে যায়। অর্পিতাকে ছেড়ে দিয়ে জায়ান সেখান থেকে ছুটে চলে যায়। গিয়ে দেখে তার ভাবি বিধবা পোশাক পরে কান্নাকাটি করছে। জায়ান দেখে খুব রেগে যায় আর বলে, ভাবি, আমি তোমায় কি বলেছি তুমি এই পোশাক পরবে না? আম্মু দেখলে কান্নাকাটি করবে। জায়ানের কথা শুনে মামনি বেগম রেগে যায় আর বলে, তোমার কি? তুমি তো নতুন বিয়ে করেছো, বউকে নিয়ে সুখে থাকো, আমার কথা এত তোমাকে ভাবতে হবে না। কথাটা বলে মামনি বেগম আরো জোরে চিৎকার শুরু করে দেয়। জায়ান কোনো উপায় না দেখে মামনি বেগমের হাতটা ধরে ফেলে আর বলে, ভাবি তুমি শান্ত হও, তুমি এরকম করো না। আগে তুমি কথা দাও, তুমি যে কথা আমাকে দিয়েছিলে তুমি সেটা রাখবে। হ্যাঁ, আমি কথা দিয়েছি, সেই কথা আমি রাখবো। কি করে সম্ভব? তুমি তো বিয়ে করে ফেলেছো। বিয়ে করেছি বলে তোমাকে দেয়া কথাকে আমি ভুলে যাব? কথাটা বলে জায়ান আল্লাহর উদ্দেশ্যে বলে, হে আল্লাহ, আমি ভাবিকে যে কথা দিয়েছি তা যেন করে পালন করতে পারি। যতদিন না আমি ভাইয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে পারছি ততদিন আমি আমার স্ত্রীর কাছে যাব না। না আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে, না আমি ওকে কখনো স্পর্শ করব না। অর্পিতা জায়ানের পিছু পিছু এসেছিল। সে জায়ানের এরকম প্রতিজ্ঞা করতে দেখে আটকানোর চেষ্টা করলো, কিন্তু জায়ান কোনো কথা শুনলো না। কিন্তু মামনি বেগম অর্পিতার উদ্দেশ্যে একটা মেয়েকে হাসি দিল আর মনে মনে বলল, আমার ভালোবাসাকে তুই কেড়ে নিবি? আমি তা হতে দেব না। দেখ আমি তোর কি করি, যতক্ষণ না আমার কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। অর্পিতা, তুমি আমার কাছে এসে বসো আর শোনো, আমি তোমাকে কতগুলো কথা বলছি, তুমি মন দিয়ে শুনবে। হ্যাঁ আম্মু, আপনি বলুন না। কথাটা বলে সালমা বেগম অর্পিতার হাত ধরে কাঁদতে থাকে আর বলে, তুমি কথা দাও অর্পিতা, আমার জায়ানকে তুমি আর ভুল করতে দেবে না। আমার ছেলে খারাপ নয়, ও খুব ভালো ছেলে, খুব দয়ালু ছেলে আমার। কিন্তু এই মহিলা আমার ছেলেকে বিপথে চালনা করছে। এই বড় ভাবি মামনি বেগম খুব ভালো মেয়ে ছেলে নয়, একজন ষড়যন্ত্রকারী। আমার সংসারে অনেক ক্ষতি করেছে। বিয়ের 2 মাসের মাথায় আমার বড় ছেলের কোথায় হারিয়ে গেছে, আজও তার সন্ধান পাওয়া যায়নি। আর আমার ছোট ছেলে। আপনি যাবেন না জায়ান, আমার দিব্যি, আপনাকে আমি আর কাউকে মারতে দেব না। প্লিজ জায়ান, আমার কথা শুনুন। অর্পিতার কোনো কথা জায়ান শোনে না। সে অর্পিতাকে ঠেলে ফেলে দেয় আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অর্পিতা খুব কাঁদতে থাকে। শাশুড়ি শায়লা বেগম অর্পিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একদম কাঁদবে না, শক্ত হও। তুমি কাঁদলে ওর মহিলা পেয়ে বসবে, তোমার দুর্বলতা কারো কাছে দেখাবে না। শাশুড়ির কথা শুনে অর্পিতা কান্না থামিয়ে দেয় আর বলে, আম্মু, ও আমার কোনো কথাই শুনলো না। শুনবে, আমার ছেলে তোমার কথা শুনবে। ওর চোখে আমি তোমার প্রতি ভালোবাসা দেখেছি। তুমি হাল ছেড়ো না ওর মহিলার কাছে থেকে। তোমার স্বামীকে তোমাকে ফিরিয়ে আনতে হবে। জায়ান কালোর জামার কলার ধরে বলে, শালা, তোর ক্ষমতা কি করে হলো আমার লোককে গুলি করার? কালো কিছু বলতে চেয়েছিল কিন্তু চান্স সুযোগ দিল না, তাকে নিজের পিস্তল দিয়ে গুলি করে মেরে দিল। জায়ানের এই রূপ দেখে উপস্থিত সকলে ভয় পেয়ে গেল যে রেগে গেলে জায়ান কতটা ভয়ঙ্কর হতে পারে। মিতালি, তোর সাথে একটা জিনিস চাইবো, দিবি? কি জিনিস ভাইয়া? আগে দিবি নাকি বল? তুই তো আমার লক্ষ্মী বোন, তোর ভাইয়া কষ্টে আছে, তুই নিশ্চয়ই না করবি না? আমি বুঝতে পেরেছি, ঝর্ণা তোমায় ফোন করেনি? না, যাবার সময় আমার ফোন নাম্বার দিয়েছিলাম, কিন্তু দেখছি ফোন করেনি। ঠিক আছে, আমি নাম্বার দিচ্ছি, তুমি কথা বলে নাও ঝর্ণার সাথে। তারপর কুশন মিতালির কাছ থেকে নাম্বার নিয়ে ঝর্ণাকে ফোন করে, কিন্তু ঝর্ণা রান্না করে ব্যস্ত থাকায় অর্পিতা ফোন ধরে আর রিসিভ করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, এটা কি ঝর্ণার নাম্বার? হ্যাঁ, এটা আপুর ফোন। আপু একটু রান্নাঘরে আছে, আমি ওর ছোট ভাবি বলছি। কি দরকার আমাকে বলতে পারেন। আমার একটু ওর সাথে দরকার। দাঁড়ান ভাইয়া, আমি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে অর্পিতা ফোনটা নিয়ে যায়, তারপর ঝর্ণাকে উদ্দেশ্য করে বলে, আপু, তোমার ফোন এসেছে, বলছে খুব দরকার। কে ফোন করেছে? আমি ঠিক জানি না। তুমি নাম জিজ্ঞাসা করো আর কোথা থেকে বলছে জানতে চাও। স্পিকারটা জোরে দাও, দেখছো না আমি এখন ব্যস্ত। হ্যালো ভাইয়া, আপনার নাম কি আর কোথা থেকে বলছেন? আমার নাম প্রসূন চৌধুরী, আমি ইন্সপেক্টর দিঘা থেকে বলছি।
আমি আপনার ননদের বান্ধবী মিতালির বড় ভাইয়া। ফোনের ওপাশ থেকে প্রশ্নের কণ্ঠস্বর। ঝর্ণা থেমে যায়। তারপর দেখে অর্পিতা বলে, কি হলো আপু, এভাবে থেমে গেলে কেন? না, কিচ্ছু হয়নি, তুমি একটু দেখো, আমি আসছি। ঝর্ণা আজকে ইউটিউব দেখে রান্নার রেসিপি শিখেছে, সেটা তৈরি করছিল। কুসুনের ফোন আসায় সে তার কাজে মন দিতে পারেনি। ফোনটা অর্পিতার কাছ থেকে নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমত তোমার ভাইয়া নই, তাই ভাইয়া বলে আমাকে ডাকবে না। কুসুনের মুখে এই কথা শুনে ঝর্ণা থমকে যায়। তারপর বলে, কিন্তু আপনি তো মিতালির ভাইয়া। তো মিতালির ভাইয়া তো কি হয়েছে, তোমার তো নয়। আর তোমার কি হতে চাই তুমি সেটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে। তোমার তো ফোন করার কথা ছিল আমাকে, ফোন করনি কেন? ভাইয়া আসলে একটু ব্যস্ত ছিলাম, তাই মনে ছিল না। মনে ছিল না, না অ্যাভয়েড করেছো? ভুল বুঝবেন না, ঠিক তা নয়। তবে কি? কিছু নয়। কিছুদিনের মধ্যে আমি ছুটি নিয়ে বাসায় যাব, আর তখন আমি তোমার সাথে দেখা করব। কোনো অজুহাত দিতে পারবে না। যদি না পছন্দ করো সেটাও জানিয়ে দিবে, আর যদি পছন্দ করো সেটাও জানাবে। আমি ঠিকানা তোমায় বলে দিব। যদি ওই জায়গায় আসো তাহলে জানবো তুমি আমায় ভালোবাসো, তা না হলে আমার ধারণা ভুল। তোমার চোখের মধ্যে আমার ভালোবাসা খুঁজে পেয়েছি, তাই এ কথা বলছি। তোমরা মেয়েরা বড্ড লাজুক, কিন্তু আমাদের ছেলেদের অত লাজুক হতে গেলে হবে না। তাই কাজটা আমি খুব সহজ করে দিলাম। বুঝতে পেরেছেন ম্যাডাম? এখন রাখছি, পরে ফোন করব। ফোন করলে তুলবে, না হলে খুব খারাপ হবে। পুলিশ অফিসারকে প্রেমের জালে ফাঁসানোর শাস্তি তোমাকে পেতে হবে। ঝর্ণা ভেবেছিল কিছু বলবে কুসুনের এই কথা শুনে, কিন্তু ঝর্ণা কিছু বলতে পারলো না। কোথায় একটা কুসুনের প্রতি ভালো লাগা ওর মনে তৈরি হয়েছে, তাই হয়তো সে সেই মুহূর্তে নীরবতা পালন করেছে। ওর কণ্ঠ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এটাই হয়তো ভালোবাসার লক্ষণ। শামসুর, তোমাকে যে কাজটা দিয়েছি সেটা করবে। বড়ভাবে কি করে সম্ভব যদি ছোট ভাইরা কিছু জেনেছে? কিচ্ছু জানবে না। তুমি যেভাবেই হোক ওই মেয়েকে জায়ানের জীবন থেকে সরিয়ে দাও। আমার এতদিনের সাধনা আমি সেটা নষ্ট করতে পারি না। একটা মেয়ে সেভাবে আমার জীবনের সব স্বপ্নগুলো শেষ করে দেবে, আমি সেটা সহ্য করতে পারবো না। আমি জায়ানকে ভালোবাসি, আর ওর মধ্যেও আমার প্রেমিক রাতুলকে আমি খুঁজে পেয়েছি, যার মৃত্যুর জন্য জায়ানের বড় ভাই জিসান দায়ী ছিল। হতে পারে সেটা দুর্ঘটনা, কিন্তু আমি সেই মৃত্যুকে ভুলতে পারিনি। আমি জিসানের প্রেমের জালে ফাঁসি, তারপর জিসানের সঙ্গে যখন আমি জায়ানকে দেখি, তখন আমি রাতুলকে খুঁজে পাই। তখন আমি ঠিক করিনি বিয়ের পর যেভাবেই হোক জিসানকে আমি মেরে ফেলবো। তাই তো সেদিনকে ওই গোপন জায়গায় ওকে আমি নিয়ে গিয়েছিলাম, যাতে ও কখনো ফিরে না আসতে পারে। তারপর বাসায় এসে আমি মিথ্যা নাটক করি আর সকলকে বলি খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র জায়ান জিসানের লাশ দেখেছিল। ওর আম্মু কান্নাকাটি করবে বলে জায়ান বাসায় কিছুই জানায়নি। মামনি বেগম সে সময় জায়ানকে দিয়ে তার ফায়দা লুটার চেষ্টা করে, যেটা জায়ানের আম্মু ও বোন বুঝতে পারে, কিন্তু জায়ান জানে না। বিয়ের 2 মাসের মাথায় বিধবা হয়ে যাওয়ার জন্য ভাবির প্রতি শ্রদ্ধা জায়ানের সবসময় একটু বেশি। তাছাড়া জায়ান জানে না তার ভাবির ষড়যন্ত্র করে তার ভাইকে মেরেছে কেবলমাত্র তাকে পাবার জন্য। কিন্তু জিসান রাজনীতির সাথে যুক্ত ছিল, তাই মামনি বেগম জায়ানকে সবসময় বুঝিয়েছে যে এই জন্য জিসান মারা গেছে। আর কিছু লোককে সে চক্রান্তের জন্য মোহরানা বানিয়েছে। জিসান তখন নিজের কোম্পানির কাজে ব্যস্ত ছিল, তাই এইসব বিষয়ে তার মন ছিল না। কিন্তু ভাইয়ার মৃত্যুর পর সে পুরোপুরি বদলে যায়। চেষ্টা করে কিভাবে ভাইয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায় আর ভাবিকে খুশি করা যায়। আস্তে আস্তে সে একজন নামকরা মাফিয়া হয়ে ওঠে। শায়লা বেগম চায়নি জিসান এসব কাজ করুক, তাই সে সর্বদা জায়ানকে চেষ্টা করেছে সংযত রাখার, কিন্তু মামনি বেগম সর্বদা তার মনে বিষ ঢেলেছে। অর্পিতা, আমি একটা কথা বলবো, তুমি রাখবে? আমি চেষ্টা করব। দেখো অর্পিতা, কিছুক্ষণের জন্য আমাকে তুমি তোমার আম্মু মনে করবে না, একজন বন্ধু মনে করবে। আর আমি সেই হিসাবে তোমাকে কিছু সাজেশন দেব, সেটা তোমাকে মেনে চলতে হবে। তুমি পারবে। অর্পিতা বুঝতে পারে না সালমা বেগম কি বলবে, তাই সে সালমা বেগমের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আপনি বলুন আম্মু, আমি শুনবো।
আমি জানি জায়ান আর তুমি এক রুমে থাকো না, কিন্তু আমি নাতি নাতনি চাই, তাই তোমার কাছে আমার আবদার খুব তাড়াতাড়ি যেন সেই খবরটা আমি পাই। অর্পিতা তার শাশুড়ি মাকে কি বলবে সে লজ্জায় মাথা হেট করে থাকে। সেটা খেয়াল করে সালমা বেগম বলে, আমি কি বলছি তোমায় অর্পিতা, আমি তোমার শাশুড়ি নয়, বন্ধু হিসেবে আমি তোমার সাথে কথা বলছি। যেভাবেই হোক এই কাজটা তোমাকে করতে হবে। তুমি আজকে রাতে জায়ানের রুমে যাবে আর তাকে আকৃষ্ট করার চেষ্টা করবে। তুমি দেখতে শুনতে ভালো আর একটু সাজুগুজু করে জায়ানকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তোমাকে করতে হবে। জায়ান একজন পুরুষ মানুষ আর তুমি ওর আইন নয় স্ত্রী। সেই কতক্ষণ নিজের ঠিক রাখবে। আগুনের সামনে ঘি থাকলে গলবে। আর তোমাকে আমার বংশের বংশধর আনতে হবে, তা না হলে এই বংশ শেষ হয়ে যাবে। আমার স্বামীর, আমার শ্বশুরের এই বংশ কেউ শেষ করে দিক, এটা আমি চাই না। তুমি একমাত্র আমার অস্ত্র, যে জায়ানকে সব দিক থেকে সুখে রাখতে পারবে আর এই বংশের মান সম্মান সব রক্ষা করতে পারবে। তোমার বড় জি মামনি ও এই ভয়ঙ্কর মহিলা, তোমার ওর কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে আনতে হবে। তোমাকে আজকে রাতে এই কাজটা করতে হবে। দেখবে বাচ্চা হয়ে গেলে জায়ান পুরোপুরি বদলে যাবে। কিন্তু আম্মু, ও তো প্রতিজ্ঞা করেছে, কি করে সম্ভব? সব সম্ভব, আর তুমি পারবে। জায়ান প্রতিজ্ঞা করার পর থেকে অর্পিতার সাথে এক রুমে থাকে না, সে আলাদা রুমে থাকে। কিন্তু সেদিন শাশুড়ির কথা মতো অর্পিতা রাতের বেলা সেজেগুজে জায়ানের রুমে যায়। জায়ান রুম বন্ধ করে শোয় না, তাই খুব সহজেই অর্পিতা জায়ানের কাছে পৌঁছাতে পারে। রাত তখন 1টা। জায়ান তখন ল্যাপটপে কাজ করছিল। অর্পিতা জায়ানের পাশে গিয়ে বসে। জায়ান একটু অন্যমনস্ক ছিল, সে খেয়াল করেনি। তারপর একটা মিষ্টি গন্ধ তার নাকে আসে। সে দেখে পাশে অর্পিতা। জায়ান একটু চমকে যায়। তারপরে সে অর্পিতাকে বলে, অর্পিতা তুমি এখানে? জায়ানের কথা শুনে অর্পিতা বলল, আমার খুব ভয় করছে, আমি একা শুতে পারছিলাম না, সেই জন্য আপনার কাছে চলে এসেছি। আজকে রাত্রে আমি আপনার সাথে থাকবো। সম্ভব নয় অর্পিতা, তুমি আমার রুমে, না হলে ঝর্ণার রুমে চলে যাও। না, আমি কারো রুমে যাব না, আজকে আমি আপনার সাথেই থাকবো। জায়ান ল্যাপটপটা বন্ধ করে দেয়। তারপর অর্পিতাকে ধরে তোলে আর নরম সুরে বলে, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু খুব বেশি দিন কষ্ট করতে হবে না, খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছা পূরণ হবে। শুধু আমার ভাইয়ের। অর্পিতা কথাটা বলতে দিল না, সে জায়ানের ঠোঁটে ঠোঁট দিল। জায়ানকে জড়িয়ে ধরে বিছানার মধ্যে তাকে আদর করতে থাকলো। জায়ান পুরুষ মানুষ, সে কতক্ষণ নিজেকে ধরে রাখবে? সে পারছিল না। সেও সবকিছু ভুলে অর্পিতাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। অর্পিতাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। তাদের আদর যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময় তারা একটা শব্দ শুনতে পায়। কিন্তু অর্পিতা জায়ানকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। সে জায়ানকে ছাড়তে চায় না। অর্পিতা বুঝতে পারে এটা নিশ্চয়ই ওর ভাবির কাজ, তাই অর্পিতা তার সর্বশক্তি দিয়ে জায়ানকে নিজের মধ্যে চেপে ধরে। জায়ান কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে যায়। এদিকে মামনি বেগম ছটফট করতে থাকে। সে বুঝতে পারে জায়ানের রুমে নিশ্চয়ই অর্পিতা এসেছে, তাই সে নাটক করে। কিন্তু পাশ থেকে শালা বেগম মামনির উদ্দেশ্য করে বলে, এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? শালা বেগমের কথা শুনে মামনি বেগম চমকে যায়। সে ভাবতে পারেনি এত রাতে তার শাশুড়ি জেগে আছে, কারণ সে জানেন তার শাশুড়ি ঘুমের বড়ি খেয়ে শোয়। কিন্তু সালমা বেগম সেদিন সতর্ক ছিল, সে ঘুমের বড়ি খায়নি। মামনি বেগম তখন আমতা আমতা করে বলে, এখানে এমনি দাঁড়িয়ে আছি আম্মু। এটা তো জায়ানের রুম, তুমি এখানে কি করছো? পানি পানি খেতে এসেছিলাম। ও তো রান্নাঘরে। আপনি এখানে কি করছেন? আপনি তো ঘুমের বড়ি খেয়ে ঘুমান, তাহলে এখনো জেগে আছেন? আজকে বড়ি খাইনি। আমাকে অর্পিতা কথা দিয়েছে ও আমাকে নাতি নাতনির উপহার দেবে, তাই সে আনন্দে আমার ঘুম আসেনি। তুমি যাও, রুমে চলে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ওরা স্বামী স্ত্রী একসাথে আছে, অর্পিতার অধিকার আছে জায়ানের রুমে থাকা। মামনি বেগম আর কি করবে, কোনো উপায় না পেয়ে সে নিজের রুমে চলে যায়। তারপর নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে।
আমি জানতাম তুমি আসবে। কি করব, না এসে উপায় আছে? কি খাবে বলো? মিতালি কোথায়? ভাইয়া ভাবি প্রেম করবে, সেখানে মিথিলেশা কি করবে? আজকে পুষণ একটা রেস্টুরেন্টে ঝর্ণার সাথে দেখা করতে এসেছে। পুষণ বাসায় ফেরার আগে ঝর্ণাকে ফোন করেছিল, যদি তুমি আসো আমার সাথে দেখা করতে তবে বুঝবো তুমি আমার চাও। ঝর্ণা জানে তার ছোট ভাইয়া ভীষণ রাগী, তাই নিজের সাথে লড়াই করে পুষণের সাথে দেখা করতে এসেছে। মন থেকে সেও পুষণকে পছন্দ করে। তারপর ম্যাডাম চুপচাপ কেন? কি বলবো? একটা সত্যি কথা বলো। হ্যাঁ বলুন। কেউ কি লাইফে আছে? কেউ যদি থাকে আপনি কি আসবেন না? উচিত কে আসা? না, কেউ নেই। অন্তত 20 বছর বয়সী জীবনে এখনো পর্যন্ত কেউ আসেনি মানে সেভাবে কারো প্রতি কোনো ফিলিংস দেখতে পাইনি। আমার প্রতি তোমার কেমন ফিলিংস আসছে? জানি না। আর কিছু বলতে হবে না, আমার উত্তর পেয়ে গেছি। তুমি এবার আসতে পারো। পুষণের কথা শুনে ঝর্ণা পুষণের দিকে তাকায়, তারপর বলে, কি বলছেন কি আপনি? আই লাভ ইউ। পুষণের কথা শুনে ঝর্ণার লজ্জায় মাথা নত করে নেয়। সেটা লক্ষ্য করে পুষণ বলে, এই তুমি কিছু বললে না কেন? কি বলবো? আই লাভ ইউ টু। খুব আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আজকে তোমার মুখোমুখি হয়েছিলাম। আমি জানতাম তুমি আমার নিরাশ করবে না, তাই আল্লাহকে একবার ধন্যবাদ জানাই। আমার লাইফে তোমাকে ওয়েলকাম। এই মনে তুমি শুধু রাজত্ব করবে। ধন্যবাদ জন্য। আর একবার বলি, আই লাভ ইউ। সেদিনই জায়ানের রুমে অর্পিতাকে দেখে মামনি বেগম ঠিক থাকতে পারে না, সে আত্মহত্যা করার চেষ্টা করে। সকালবেলা জায়ানের রুমে বাসার কাজের বুয়া ডাকি বলে মামনি বেগম হাতে শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে। জায়ান তখন দেখে বিছানায় মামনি বেগম এলোমেলো অবস্থায় শুয়ে আছে, আর তার হাত দিয়ে তখনও রক্ত পড়ছে। জায়ান চিৎকার করে ওঠে। সে মামনি বেগমকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হাতে মোট 6টা সেলাই পড়ে। কিছুদিন পর মামনি বেগম সুস্থ হলে জায়ান বলে, বলো না ভাবি, তুমি কেন এই কাজ করলে? তুমি আমায় কি কথা দিয়েছিলে? আমি তো বলছি ভাইয়ার খুনিকে আমি ধরবো আর তাকে আমি কঠিন শাস্তি দেব। তুমি বোঝার চেষ্টা করো অর্পিতা, আমার স্ত্রী, তার অধিকার আছে। আমি তাকে কি করে ফিরিয়ে দিই বলো? সে তো ভালোবেসে আমাকে বিয়ে করেছে। সে অনেক দিন থেকে আমাকে ভালোবাসে, আমি জানতাম না। চুপ করো, সব পুরুষই সমান। আমি তোমাকে একটু অন্য চোখে দেখেছিলাম, তুমিও নিজেকে ধরে রাখতে পারলে না। 1 নম্বর লোভী পুরুষ কোথাকার। তোমার চোখেও কামনা ছিল, তুমি ভুলে গেলে আমার দুঃখ। তুমি কথা দিয়েছিলে তোমার ভাইয়ের খুনিকে তুমি ধরবে, সে না করে নিজের স্ত্রীর সাথে বেড শেয়ার করছো। লজ্জা করে না এই তোমার পুরুষত্ব? মামনি বেগমের কথায় জায়ান খুব লজ্জা পায় আর বলে, ভাবি আর ভুল হবে না, আমায় ক্ষমা করে দাও। এর জন্য আমি অর্পিতাকে শাস্তি দেব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার লাইফে অর্পিতার কোনো ভূমিকা থাকবে না। ঠিক আছে, তাহলে ওকে 1 বছরের জন্য ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও, এটাই হবে তোমার ক্ষমা। জায়ান দোটানায় পড়ে যায়, কি করবে? এদিকে বড় ভাবি তাকে সে কথা দিয়েছে, আর ওদিকে বিয়ে করা বউ। জায়ান বুঝতে পারছে অর্পিতার কাছে থাকলে ছাদে চলো বলছি। তারপর দুজনেই ছাদে যায়। ঝর্ণা অর্পিতাকে বলে, ভাবি কিছুদিন আগে একদিন ফোন করেছিল, তোমার মনে আছে? আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম বলে তোমায় ফোনটা রিসিভ করতে বলেছিলাম। অর্পিতা চোখ বুঝে মনে করার চেষ্টা করলো, তারপর বলল, হ্যাঁ মনে পড়েছে, তোমার বান্ধবী ভাইয়া। হ্যাঁ, ও ছুটিতে বাসায় এসেছে আর আমায় বলেছিল একটা রেস্টুরেন্টে দেখা করার কথা। আমি গিয়েছিলাম। তারপর কি হলো? কি বলি বলো তো? কুচকুচ হতা হে। কথাটা বলে ঝর্ণা অর্পিতাকে হেসে ওঠে। দুজনেই হাসির শব্দ শুনে জায়ান ছাদে আসে, দেখে অর্পিতা খুব হাসছে। জায়ান ভাবে সে কিছু বলবে, কিন্তু অর্পিতার হাসি মাখা মুখ দেখে তার সাহস হলো না। সে ফিরে গেল। রাতের বেলা অর্পিতা জায়ানের রুমে এলো। জায়ান অর্পিতাকে বলে, তুমি আর এই রুমে আসবে না অর্পিতা। কেন? সেদিন তোমার সাথে যেটা করলাম সেটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? তোমার এখন বয়স কম, এখনো পড়াশোনা শেষ হয়নি, সেজন্য বলছিলাম তুমি এক কাজ করবে, তুমি এখন তোমার আব্বুর কাছে ফিরে যাও, ওখান থেকে তোমার পড়াশোনা কমপ্লিট করো, তারপর আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। কিছুদিনের ব্যাপার তো, দেখতে দেখতে কেটে যাবে। জায়ানের কথা শুনে অর্পিতার মনটা খারাপ হয়ে যায়। সে বলে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি বুঝতে পারছি, আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু তোমার পড়াশোনার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। তাছাড়া তোমার এখন সবে 18 বছর বয়স, আর কিছুদিন, এতদিন তো কাটিয়ে দিলে পারবে না বলো? আমার জন্য একটুখানি কষ্ট করো না।
জায়ানের কথা শুনে অর্পিতা চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বেরিয়ে পড়ে। জায়ানকে বুঝতে না দিয়ে অর্পিতা বলে, আপনি যা বলছেন তাই হবে। আপনি আমায় ফোন করবেন কিন্তু। করব। আমি তোমার খরচ পাঠিয়ে দিব, তোমাকে চিন্তা করতে হবে না। আমি কালকেই তোমাকে তোমার আব্বুর বাসায় দিয়ে আসবো। তার পরের দিন অর্পিতা তার শাশুড়ির সাথে দেখা করে আর বলে, আম্মু, আমি এখন আসছি। আসছি মানে? কোথায় যাচ্ছ তুমি? বাপের বাড়ি। বাপের বাড়ি? কিন্তু কেন? আপনার ছেলে বলছিল আমার পড়াশোনা কমপ্লিট হয়নি, সেই জন্য আমি যেন আমার আব্বুর বাসায় থেকে পড়াশোনা তো কমপ্লিট করি। ও বোকা মেয়ে, এইভাবে সব কিছু অন্যের হাতে ছেড়ে দিয়ে চলে যাবি? কি ছেড়ে দিয়েছি আম্মু আমি? কিছু নয়, বড্ড সরল তুই। তবে শুনেছি যে সরল হয় আল্লাহ সব সময় তার সাথে থাকে। তার আমার বিশ্বাস তোর কোনো ক্ষতি হবে না, আল্লাহ তোকে রক্ষা করবে। তুই যা, তোর আব্বুর বাসায় কিছুদিন থেকে আয়। জায়ান অর্পিতাকে নিজের আব্বুর বাসায় দিয়ে আসে আর মনসুর আলী উদ্দেশ্য করে বলে, আব্বু, আমি রেখে যাচ্ছি ও পড়াশোনার সুবিধার জন্য। ওকে আপনি দেখবেন, জানবেন, ও আমার আমানত। ওকে আপনার জিম্মায় রেখে গেলাম। যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি রোজ ফোন করব। তুমি কি বলছো অর্পিতা? আমার জিন্দেগি, ওর কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই করব না। ওর পড়াশোনার সুবিধার জন্য ও যদি এখানে থাকে আমার কোনো সমস্যা নেই, তবে পড়াশোনা শেষ হলে ওকে ফিরিয়ে নিয়ে যাবে। বুঝতেই তো পারছো, বিয়ে হওয়ার মেয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকলে সমাজে একটা কথা হতেই পারে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এদিকে মামনি বেগম ভাবলো সে জিতে গেছে। পুনরায় এসে জায়ানকে দিয়ে নানা রকম জঘন্য কাজ করাতে লাগলো। এদিকে পোষণ পরিবারে এসে জায়ানদের বাসায় ঝর্ণার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে পোষণের কথাবার্তা সালমা বেগমের খুব ভালো লাগে। কিন্তু এই বিয়েতে মামনি বেগমের মত থাকে না, কারণ পোষণের পুলিশের চাকরি করে। এটা আপত্তি করে মামনি বেগম। পোষণ চলে গেল, মামনি বেগমের সাথে সালমা বেগমের ঝগড়া বাঁধে। সালমা বেগম বলে, আমার মেয়ে, আমি ওর বিয়ে দেব, এতে তোমার আপত্তি করার কি আছে? ও পুলিশের চাকরি করে, ওইসব ছেলেকে মেয়ে না দেওয়াই ভালো। পুলিশের চাকরি তো ভালো চাকরি, মানুষকে নিরাপত্তা দিচ্ছে সরকার, সেজন্যই তো এই মাইনে দিচ্ছে। এইসব ছেলেদের রেখে দিয়েছে। এসব রিস্কের ব্যাপার, যদি কোনো বিপদ হয় তখন ঝর্ণার জীবনে অন্ধকার নেমে আসবে, তখন আপনি সামলাতে পারবেন তো? তোমার মনে তো শুধু পাপ চিন্তা, এজন্য তুমি এসব কথা বলছো। আমি তো কিছুই খারাপ দেখতে পাচ্ছি না। আমার মতো আছে, ঝর্ণার মতো আছে, কিন্তু জায়ানের সাথে কথা বলবো, তুমি এই ব্যাপারে কিছু বলবে না। মামনি বেগম আপত্তি করার কারণ আছে। পোষণ পুলিশের লোক, যদি তাদের গোপন সব কথা জেনে যায় সেজন্য আপত্তি করেছে। মামনি বেগম জায়ানের কাছে গিয়ে বলে, জায়ান, তুমি এই বিয়েটা আটকাবে। তুমি যে একজন মাফিয়া সেটা তাহলে ওরা জেনে যাবে, এতে তোমার কাজের সমস্যা হবে, পরিবারে অশান্তির সৃষ্টি হবে, ঝর্ণার উপর হয়তো অত্যাচার করবে, ঝর্ণাকে কথা শোনাবে। ঠিক আছে ভাবি, আমি ঝর্ণার সাথে কথা বলবো আর আম্মুর সাথে বলবো। জায়ান তার আম্মুর রুমে যায়, আম্মুকে বলে, আম্মু, আমি ঝর্ণার বিয়ে ওখানে দেব না। কিন্তু কেন? এই মহিলার নিশ্চিত কিছু বলছে। তুই সব কিছুতে ভাবিকে টেনে নিয়ে আসো কেন? এখানে ভাবির কোনো দোষ নেই। আরে তুই চোখের পটি পরে আসিস, তুই বুঝতে পারছিস না এই মহিলা কত বড় সর্বনাশ করেছে। তুই রাজি থাকিস নাই থাকিস, ঝর্ণা যখন মতো আছে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এই ছেলের সাথে আমি বিয়ে দেব, তোর যা করার আছে করে নে। জায়ান কিছু বলে না, সে আম্মুর রুম থেকে বেরিয়ে যায়। কিছুদিন ধরে অর্পিতার শরীরটা ভালো নেই, খুব বমি করছে, সেটা খেয়াল করে সায়না বেগম। কি হয়েছে কি? এত বমি করছিস কেন? বুঝতে পারছি না আম্মু, খুব মাথা ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না। ঠিক আছে, কালকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে জামাইকে ফোন করবি। রাতের বেলা জায়ানকে ফোন করে। জায়ানের মনটা এমনিতে ভালো ছিল না, আজকে আম্মুর প্রতি রাগ হলো। তার আম্মু তার কথা শুনছে না, তাই অর্পিতার সাথে কথা বলতে আর ইচ্ছা করছে না। জায়ান ফোনটা রিসিভ করে বলে, কি হয়েছে, ফোন করছো কেন? কিছু বলবে? আমার শরীরটা ভালো নেই কদিন ধরে, খুব বমি হচ্ছে, আমার মাথা ঘুরছে। কালকে ভাবছি ডাক্তারের কাছে যাব আম্মু, আপনাকে জানাতে বললো তাই ফোন করেছি। ঠিক আছে, যাবে। আমি তো টাকা দিয়ে এসেছি।
টাকার জন্য বলিনি, আমি এমনি ফোন করেছি। ঠিক আছে, এখন রাখছি, আমার কাজ আছে। কথাটা বলে জান ফোনটা কেটে দেয়। অর্পিতা মন খারাপ হয়ে যায়। তারপর দিন অর্পিতা ডাক্তারের কাছে গেল। ডাক্তার প্রেগনেন্সি টেস্ট করাতে বলে। অর্পিতা কথাটা শুনে চমকে যায়, কিছু বুঝতে পারে না। তারপর ডাক্তার সাহেব ব্যবস্থা করে দেয়। প্রেগনেন্সি রিপোর্টে পজিটিভ রিপোর্ট আসে। হঠাৎ অর্পিতা মা হতে চলেছে। কথাটা শুনে অর্পিতা আনন্দ ধরে রাখতে পারে না। সে আম্মুকে বলে, আম্মু, আমি ভাবছি এখান থেকে শ্বশুরবাড়ি চলে যাব। আমি আর তোমাদের বাসায় ফিরে যাব না। অর্পিতার মুখ থেকে কথাটা শুনে তার মা হাসে আর বলে, সেটা ঠিক আছে, কিন্তু তুই এখন অসুস্থ, তোর শাশুড়ি বয়স্ক মানুষ, জামাই কাজে ব্যস্ত, তোকে কে দেখবে? ওইসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি কালকে সকালবেলা বাসায় ফিরে যাব। অর্পিতা বুঝতে পারছে জায়ান থেকে দূরে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই বাচ্চাকে তার আব্বুর কাছে রাখতেই হবে। তাই তার পরের দিন তার ভাই রাজুকে নিয়ে সে শ্বশুর বাড়ি ফিরে যায়। অর্পিতাকে দেখে মামনি বেগম বলে, কি ব্যাপার, তোমার তো এখানে থাকার কথা নয়, তুমি ফিরে এলে কেন? বাড়ি? এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখানে থাকবো না তো কে থাকবে? আমি বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকবো? ওরে বাপরে, বাসায় গিয়ে তাহলে ভালোই কথা শিখেছো। অর্পিতা কিছু না বলে শাশুড়ির রুমে চলে যায় আর শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আম্মু? ভালো নেই। কেন ভালো নেই? কি করে ভালো থাকবে? ওই মহিলা আমাদের ভালো থাকতে দেবে? আমার ছেলের মাথাটাকে চিবিয়ে খাচ্ছে, আর তুই স্ত্রী হয়ে তোমার স্বামীকে ফিরিয়ে আনতে তা না করে তুমি তাকে এড়িয়ে দিচ্ছ। তোমাকে আমি কত বোঝালাম, তুমি আমার কথা শুনছো না। আবার ঝর্ণার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মামুনির পছন্দ নয়। ছেলেটা পুলিশের চাকরি করে বলে ওর আপত্তি জানায়। এই পর্যন্ত বিয়েতে আপত্তি করেছে, তুমি বলো এরপর আমি কি করে ভালো থাকবো? এরপর আরো ভালো থাকবেন। আমার সাথে মজা করছো? আপনার সাথে কি আমার মজার সম্পর্ক যে মজা করব? তাহলে কেন এরকম হেয়ালি করে কথা বলছো? আমার কাছে একটা মোক্ষম অস্ত্র আছে, সেই জন্য করছি। মুখ্যম অস্ত্র? সেটা আবার কি? অর্পিতা তখন সালমা বেগমের গলা জড়িয়ে ধরে তার কানে কানে বলল, আপনি দাদি হতে চলেছেন, সেই জন্য তো ফিরে এলাম। এত খুশির খবর সবার আগে আপনাকে দিলাম। আপনি খুশি হননি আম্মু? অর্পিতার কথা শুনে সালমা বেগম কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপরে চিৎকার করে কান্না শুরু করে দিল। সালমা বেগমের কান্না শুনে বাসার সকলে সেখানে ছুটে এলো, এমনকি জাহান পর্যন্ত সেখানে এলো। সালমা বেগম তার মৃত স্বামীর উদ্দেশ্যে হারিয়ে যাওয়া ছেলের উদ্দেশ্যে অনেক কথা বলল। আম্মুর পাগলামি দেখে জাহান বলল, কি হলো কি আম্মু, তোমার এরকম পাগলামি করছো কেন? জাহানের কথা শুনে সালমা বেগম রেগে গেল। ছেলেকে বলল, আজকে এত খুশির দিন আর তুই বলছিস আমি পাগলামি করছি? এই ছোট মেয়েটা আমাকে আজকে এত খুশি দিয়েছে। সালমা বেগমের কথায় সবাই অর্পিতার দিকে তাকিয়ে থাকে, কেউ কিছু বুঝতে পারে না। তখন সালমা বেগম বলে, আমি দাদি হতে চলেছি, আমার বংশধর আসছে। সালমা বেগমের কথা শুনে জান অর্পিতার দিকে তাকিয়ে থাকে। অর্পিতা মাথায় লজ্জা নত করে নেয়। কথাটা শুনে মাম্মি বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কি করবে কিছু বুঝতে না পেরে সে তখন চেঁচামেচি করে বলে। কথাটা শেষ করতে দিল না, তার আগেই জান চিৎকার করে উঠলো আর বলল, ভাবি তুমি কি বলছো? অর্পিতার নামে এসব উল্টাপাল্টা কথা বলো না, এটা আমার বাচ্চা। অর্পিতা ওর আব্বুর বাসায় থাকতো। আমার লোক সবসময় অর্পিতার দিকে নজর দিত, যেটা অর্পিতা জানতো না। আমি ছাড়া অর্পিতার কাউকে ভালোবাসে না। তুমি আর এসব কথা বলবে না, যদি বলো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জানের রাগী মুখের দিকে তাকিয়ে মামনি বেগম সেখান থেকে চলে যায়। সালমা বেগম হাসতে হাসতে বলে, আল্লাহ এতদিনে আমার প্রার্থনা শুনেছে। জায়ান, তুই অর্পিতাকে খেয়াল রাখবি। আমার বংশধর যেন কোনো ক্ষতি না হয়, সেটা তোর দায়িত্ব। হ্যাঁ আম্মু, আর ভুল করব না। এবার অর্পিতাকে আমি আমার কাছে রেখে দেব। মামনি বেগম ষড়যন্ত্র করতে থাকে কিন্তু কিছু করতে পারে না। এদিকে ঝর্ণার সাথে ভূষণের বিয়ে নিয়ে অর্পিতা জানের সাথে কথা বলে। অর্পিতা বলে, শুনছেন, আপনার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। ঝর্ণা আপুর বিয়ের ব্যাপারে কি ভাবছেন? কেন বলো তো? বলছি ছেলেটা কিন্তু ভালো, ঝর্ণা আপু খুব পছন্দ করে। তাই বলছিলাম আপনি আপত্তি করবেন না। আপু তাহলে কষ্ট পাবে। আমি তো জানি ভালোবাসার মানুষকে কাছে না পেলে কত কষ্ট হয়।
অর্পিতার কথা শুনে জায়ান ভ্রুকুঁচকে অর্পিতার দিকে তাকায় আর বলে, ম্যাডাম বুঝি ভালোবাসার মানুষকে কাছে পাননি? পেয়েছি তো, আর সেই জন্য আমি এত খুশি। কিন্তু আমার বাসার লোক যখন অন্য জায়গায় আমার বিয়ের কথা বলছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। আপনাকে পাবার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি শুধু আল্লাহকে ডাকছিলাম, আমি যদি জীবনে কখনো কারো ভালো করে থাকি, তাহলে আল্লাহ আমাকে তুমি কষ্ট দিও না, আমার মনের মানুষকে আমার করে দাও। ও তাই বুঝি, সেজন্য এতদিন মনের মানুষকে ছেড়ে আব্বুর বাসায় ছিলে, আর এত বড় খবর একটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? জায়ানের কথা শুনে অর্পিতা জায়ানের বুকে মাথা রাখে আর বলে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমার মনে হয়েছিল আম্মুকে সবার আগে জানাবো, সেই কারণে আপনাকে জানাইনি। আমাকে আম্মু একদিন ওনার রুমে ডেকেছিল আর বলেছিল খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে চাই। আর আপনি তো আমাকে ধরা দিচ্ছিলেন না, আলাদা রুমে শুতেন। আমার খুব কষ্ট হচ্ছিল। যেদিন আমি প্রথম আপনার কাছে গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। জানেন, আজকে একটা সত্যি কথা বলছি, সেদিন আম্মু আমাকে আপনার রুমে পাঠিয়েছিল। কি? হ্যাঁ। ও এক রাতের আদরে আমার বাবু চলে এলো, এবার তো প্রতিদিন আদর করব। তাহলে এবার আমার অনেক বাবু হবে। খুব মজা। এই কদিন আমার কত কষ্ট হয়েছে জানেন? লোকে ঠিকই বলে আম্মু ডাক শোনাও তো এত সহজ নয়। আমার কাছে এসো, আর কষ্ট হবে না। জায়ানের বুকে মাথা রেখে অর্পিতা বলে, তখন যে বললেন আপনি আমার আব্বুর বাসায় যখন ছিলাম, তখন লোক রেখেছিল আমাকে নজর রাখার জন্য, এটা কি সত্যি? হ্যাঁ, তুমি ওখানে থাকলেও আমার একটা লোক ছিল তোমার সাথে। তুমি যেদিন ডাক্তারের কাছে চাও সেটাও আমি জানতাম। ও যখন ফোন করে আমাকে বলে তুমি ডাক্তারের কাছে গেছো, আমি খুব চিন্তায় ছিলাম। আমি তারপর ডাক্তারের সাথে নিজে কথা বলি, তারপর তোমার মা হওয়ার কথা জানতে পারি। আমি দেখছিলাম তুমি কি করো, সেজন্য আমি চুপ ছিলাম। তুমি আজ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো অর্পিতা। এ জীবনে আমার হাত থেকে তোমার মুক্তি নাই। রাখবে তো সারা জীবন আমার বুকে তোমার এই মাথা? তুমি মা হওয়ার খবর শুনে প্রথমে আমার বাসায় চলে এলে, তারপর আম্মুকে খবরটা জানালে। আমি দেখলাম তোমার দায়িত্ব, আর আজকে তুমি আমার বোনের ভালো থাকার ব্যবস্থা করছো। তুমি আমার পরিবারকে সত্যিই ভালোবাসো। তুমি আমার উপযুক্ত সহধর্মিণী। মামনি বেগম চেষ্টা করতে থাকে, কিন্তু জায়ানার কোনোভাবে মামনি বেগমের কথা শোনে না। এদিকে ঝর্ণার সাথে প্রশ্নের বিয়ে হয়ে যায়, কুসুনের প্রমোশন হয়, আর জায়ানেরও এলাকার থানার অফিসার হয়। কুসুন তদন্ত করে জানতে পারে মামনি বেগম নিজে তার স্বামীকে হত্যা করেছে। পুলিশ তথ্য প্রমাণ নিয়ে মামনি বেগমকে অ্যারেস্ট করে। জায়ানকে মামনি বেগম পছন্দ করত, সে চেয়েছিল তার সাথে একটি রিলেশন তৈরি করুন, কিন্তু জায়ান তার ভাবিকে সেই চোখে কখনো দেখেনি। জায়ান তার ভাবির চেয়ে 6 বছরের ছোট ছিল, সে সব সময় তাকে শ্রদ্ধার চোখে দেখত। মামনি বেগম বারবার উৎসাহ দিত জায়ান যাতে বেআইনি কাজ করে। জায়ান পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু মামনি বেগম তাকে ষড়যন্ত্র করে মাফিয়া তৈরি করেছে। অর্পিতা অনুরোধ করে, আমাদের বাবুর দিব্যি, আপনি আর খারাপ কাজ করবেন না। আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, কত পরিকল্পনা আপনার মাথা থেকে বেরোচ্ছে, আপনি সৃষ্টি করছেন। আপনি কেন মানুষকে মারবেন? আপনি তো ভুল করেছেন। তাই বলছি পশুন ভাইয়া আছে, আপনি থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। অর্পিতা, আমি ভাবতে পারিনি আমার ভাবি এই জঘন্য কাজ করছে। ও তো আমার থেকে অনেক বড়। আমি তো ওকে অন্য চোখে দেখেছিলাম। ও আমার জন্য আমার ভাইয়াকে মেরে ফেলেছে। ওই মহিলার মনে এত পাপ ছিল আমি বুঝতে পারিনি। আমি অবশ্যই থানায় যাব। আইন আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। জায়ান থানায় গিয়ে আত্মসমর্পণ করে। বিচারের জায়ানের 5 বছর জেল হয়। জেলে অর্পিতা জায়ানের সাথে দেখা করে আর বলে, আপনি ফিরে আসুন, আমি আপনার বাবুকে নিয়ে আপনার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি সব পারবে। তুমি আমার আম্মুকে দেখবে। ভাইয়ার মৃত্যু খবর আমি কখনোই আম্মুকে বলিনি, তাই আমার খুব কষ্ট হচ্ছে। এই অবস্থায় আমি আম্মুর পাশে থাকতে পারছি না। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। রুদ্র, জায়ান আর অর্পিতার ছেলের নাম। আম্মুর সাথে এক অপরিচিত ভদ্রলোক দেখে রুদ্র তার আম্মুকে প্রশ্ন করে, আম্মু, আমার আব্বু এতদিন কোথায় ছিল? ছেলের মুখ থেকে আব্বু ডাক শুনে জায়ান ছেলেকে তুলে তুলে নেয় আর বলে, তুমি আমায় কি করে চিনলে আব্বু? কেন চিনবো না? আম্মু রোজ আপনার ফটো নিয়ে কাঁদে। আমি দেখেছি, তখন আমি জানতে পেরেছি আপনি দেশের বাইরে আছেন, চাকরি করেন। আপনি আর আমাদের ছেড়ে যাবেন না তো? না আব্বু, আর কোথাও যাব না। এবার আমি তোমাদের সাথেই থাকবো। অর্পিতা জায়ানের ব্যাপারে বলেছিল তার আব্বু চাকরি করে, বিদেশ থাকে।
রুদ্র সেটাই জানতো। জায়ান অতীতের সব কথা বলে মন দিল নিজের বিজনেস ও পরিবারের দিকে। ওরা সুখী হোক। জায়ান একজন আদর্শ সন্তান, একজন আদর্শ স্বামী ও একজন ভালো আব্বু হওয়ার চেষ্টা করেছে।